এখন আপনি স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা, খেয়াল করুন যে আমি যতগুলো জিনিস দেখাবো আজ পর্যন্ত, এখন থেকে শুরু করে আগামী দিন পর্যন্ত বা জি এই পুরো কোর্সের ভিতরে, এখান থেকে বায়ারের কাজ করতে গেলে আপনি যে কয়টা কমন পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। সেম সেম কাজ কখনোই হতে পারে না, বুঝেছেন? সেম কাজ জি কখনোই হতে পারে না। আমরা যেটা করতেছি সেটা হলো যে মুখস্থ কোনো বিদ্যা হবে না। মুখস্থ বিদ্যা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস, বুঝেছেন? জি যে আপনি এটা কিন্তু প্র্যাকটিক্যালি করতেছেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমাকে এমন একটা থিম দিল, এবং বায়ার আমাকে কি বললো, যে ওয়ার্ডপ্রেস দিয়ে দিয়েছে আমাকে, ওয়েবসাইট ডেভেলপ করতে বলে নাই, আমাকে বলেছে কাস্টমাইজ করতে। হুম। তাহলে এইখানে এইখানে আমি এইখানে আমি ধরুন, আমাকে বায়ার বললো যে আমার একটা পেজ তৈরি করো সিম্পলি, এবং এই পেজটার ভিতরে আমি কিছু প্রোডাক্ট দিচ্ছি, কসমেটিক্স আইটেম। এই কসমেটিক্স আইটেম গুলো দিবা, এবং এইখানে একটা জাস্ট বাটন সেট করে দিবা, কসমেটিক্স লিখা। এই এইখানে চাপ দিলে কসমেটিক্স গুলো সব শো করবে। এখন এটা কিভাবে করা যায়, কেউ বলতে পারবেন? কারোর মাথায় আছে বিষয়টা? স্যার স্যার প্রথমে স্যার এইটা স্যার প্রথমে প্রাইভেসি পলিসি যেভাবে আনছি এইভাবে আনার পরে আবার স্যার ওই গুগল থেকে কিংবা যেখান থেকে পারি কসমেটিক্স এর ডাউনলোড দিয়ে আবার ওইভাবে কারণ ওইগুলো তো প্রোডাক্ট গুলো তো আমাকে দিয়ে দিয়েছে বায়ার। প্রোডাক্ট বায়ার দিয়ে দিয়েছে, জি ওই প্রোডাক্ট গুলো এখানে বসায় দিয়ে। আচ্ছা স্যার বলেন স্যার, বুঝছি নাই। না, আপনি বলুন, সমস্যা নেই, বলুন, সাহস করে বলুন, সমস্যা নেই। আমার কাছে ভুল করলে কোনো প্রবলেম নাই, বলতে মনে করেন স্যার প্রোডাক্ট গুলো এখানে বসায় দিতে হবে স্যার, প্রাইভেসি পলিসির মতোই স্যার, না সিস্টেমটা আলাদা এটা জানি না আর কি। সিস্টেমটা তো আলাদা, কারণ প্রাইভেসি পলিসিতে বসাইলে তো আমি একটা দিতে পারছি। জি একটা দিতে পারছেন, আমি তো সব প্রোডাক্টের ডিটেলে লিখতে পারতেছি না, সবকিছু তো আমি ডিটেলে করতে পারছি না, তাই না? বুঝতে পারছি, জি জি হুম। দেখছেন প্রবলেম গুলো কিভাবে প্র্যাকটিক্যালি আসে এবং কিভাবে এটাকে সলভ করতে হয়? একটু মাথায় নিন দেখি। কিউ সুবীর সাহেব। স্যার হুম। আমি স্যার শুনি নাই প্রশ্নটা। স্যার প্রশ্নটা কি ছিল স্যার? আমি একটু বাইরে আচ্ছা, ছিলাম, আসছি আর প্রশ্নটা, হ্যাঁ, প্রশ্নটা হলো এরকম যে আমাকে বায়ার আহ, এই ওয়েবসাইটটা দিয়েছে, এখন বায়ার আমাকে কিছু কসমেটিক্স আইটেম দিলে, সাপোজ মনে করুন 10টা কসমেটিক্স আইটেম দিয়েছে। এই 10টা কসমেটিক্স আইটেমকে আমাকে থিমের কোনো জায়গাতে কোনো জায়গা নেই, আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এইখানে আমি কসমেটিক্স লিখবো, এবং এখানে চাপ দিলে আমার পুরো কসমেটিক্স গুলো শো করবে। এই এই সিস্টেমটা আমি কিভাবে আমার এই থিমটাতে অ্যাড করবো, একটু মাথায় বুঝতে নেন। পারছি স্যার, মানে প্রোডাক্টের ডিসপ্লে করা আর কি, কিছু প্রোডাক্ট, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, 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 রাইট। আচ্ছা, ওইটা ওইটা তো স্যার ওই যে একটা আছে কি জানি, একটা কোড আছে, কোডটা দিয়ে নিতে হয়। আমি আসলে ভালো করে এটা বুঝতে পারি নাই আসলে, আছে জানি কেমন একটা না, আমি আসলে ঠিক মতো ক্লিয়ার না স্যার জিনিসটা। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তানিয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি তো স্যার শুধু এই বাটন গুলাই সেট করছি অনেকগুলো স্যার, আমি ওই প্রোডাক্টের ছবি ছাড়া আচ্ছা, করি নাই তো। ও, ঠিক আছে, নওয়াজ সাহেব। জি স্যার, স্যার প্রথমে একটা ক্যাটাগরি তৈরি করব, ক্যাটাগরির মধ্যে এখানে তো কসমেটিক। ক্যাটেগরি নেই, এখানে তো ক্যাটেগরি নেই। হ্যাঁ স্যার, তৈরি করতে হবে পেজ দিয়ে। ওকে, ঠিক আছে, পেজ পেজ দিয়ে করলাম। কি করতে হ্যাঁ হবে হুম। স্যার? কোডিং ভাষায় করতে হবে মনে হয় ওই এটা ছবিগুলো তো নিয়ে আমি, আসলে। আমাকে তো ডেভেলপিং এর সময় দেয় না, আমি তো ডেভেলপ করব না, আমি কাস্টমাইজ করবো, তানিয়া। স্যার, একটা থিম নিয়ে কি ডিটেক্ট কাস্টমাইজ করব? এই যে এইটাই আমাকে দিয়েছে বায়ার, এইটাই বায়ার দিয়েছে, এবং আমাকে বলেছে যে আমি 10টা কসমেটিক্স আইটেম দিলাম, হুম। এটাকে তুমি এখানে শো করাও। এখানে যখন কসমেটিক্স এর চাপ দেবে, যে প্রাইভেসি পলিসি কিংবা স্যাম্পল পেজ, এরকম যখন চাপ দিচ্ছে, তখন এটা হচ্ছে প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, এটা প্রাইভেসি পলিসিতে যখনই চাপ দিচ্ছে তখন আমার এগুলো চলে আসতেছে। সবকিছু আসবে, ঠিক আছে স্যার স্যার, ওই যে তাহলে হোম পেজ পেজের দিয়ে উপরে যে রকমের থাকে প্রোডাক্টের প্রথমে ডিসপ্লে স্যার কিছু, তৈরি করব সেটা? যে কসমেটিক্স, তারপর এলিমেন্টও দিয়ে সবকিছু পার্ট বাই আচ্ছা, পার্ট। নয়ন সাহেব অনেকটা কাছাকাছি বলেছেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা সর্বপ্রথম সলভ করে আসি। আপনারা সুন্দর কাজ করছেন, চেষ্টা করেছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এইখানে এসে আমি যেটা করতে পারি, দেখুন আমাকে পোস্ট যখন আমি করতেছি, হুম, আমি যখন পোস্ট করতেছি, সাপোজ মনে করুন, মাথায় নিয়ে বিষয়টা, প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। আমি এখানে অ্যাড পোস্টে আসলাম, অ্যাড পোস্টে এসে আমি এখানে আমার টাইটেল দিলাম, বাকি জিনিসগুলো আমি প্রোডাক্টের ডেসক্রিপশন বলেন কিংবা প্রোডাক্টের পিকচার বলেন, যা কিছু আছে আমি সব দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে পাবলিশ করলাম। যখন আমি পাবলিশ করবো, এটার একটা ইউআরএল পাবো না আমার এই পোস্টার, যেমন আমার অল পোস্টে যদি আসি, পোস্ট দেন অল পোস্টে যদি আসে, আমি এই যে ইউআরএল পেয়ে যাচ্ছি না। জি স্যার, ওইরকম তো পাই স্যার। আমি স্যার এই জায়গায় পোস্ট করছিও স্যার, আমি 2টা পোস্ট করছি। ওকে, গুড। তাহলে এখন আমি এটা পেয়ে গেলাম, এখন আমি এটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি খেয়াল করুন, যে এটাকে আমরা দুইটা ভাবে কাস্টমাইজ করব। তাহলে আমি এইখান থেকে কি করব বলুন তো, আমি এইখান থেকে কি করতে চাচ্ছি, আমি এইখান থেকে হচ্ছে আহ এইখানে একটা বাটন অ্যাড করব, এইখানে একটা বাটন অ্যাড করব, যেখানে আমি এই যে আমার কসমেটিক্স গুলো আমি এখানে শো করাতে চাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখুন, আমি খুব ইজিলি এখানে প্রাইভেসি পলিসি যেরকম রেখেছি, সেরকম প্রাইভেসি পলিসি নামে আমি এখানে কসমেটিক্স নামে একটা তৈরি করব। করার পরে আমার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের লিঙ্কটাকে যদি আমি এখানে দিয়ে দিই, পোস্ট, ওকে, অল পোস্ট, অ্যাড পোস্ট, পেজ, আপনি পেজেও করতে পারবেন, হ্যাঁ, পেজও করতে পারবেন, নো প্রবলেম, পেজও করে দিতে পারবেন। ওই পোস্টের লিঙ্কটা নিয়ে এসে যখন এখানে সেভ দিব, তখন আমার কি হবে বলুন তো, এই পোস্টের লিঙ্কটা নিয়ে এসে যখন আমি এখানে সেভ দিব, তখন একটা কাস্টমার যখন আমাকে এই কসমেটিক্সে যখন চাপ দিবে, তখন আমার এইটার মতো রিডাইরেক্ট হবে। এটা যেমন রিডাইরেক্ট হয়ে আমাদের এইখানে পৌঁছাচ্ছে, তখন কসমেটিকের চাপ দিলে আমার কসমেটিকের পেজে পৌঁছাবে রিডাইরেক্ট করে। মাথার উপর দিয়ে গিয়েছে আমার কথা? একবার বলেন স্যার। আচ্ছা, আমরা দেখুন এখানে প্রাইভেসি পলিসিটা করেছি। প্রাইভেসি পলিসিটা যখন করেছি, তখন আমরা ওইখানে এক জায়গাতে লিখেছি প্রাইভেসি পলিসি, লিখে স্যার নাই? এখানে আমরা আবার কসমেটিক লিখবো, তাই তো? কসমেটিক লিখবো, রাইট। আমি এর পাশে করছি, যেহেতু হুম। আমি এখানে একটা বাটন অ্যাড করলেই কিন্তু আমার এখানে পাশে চলে আসবে অটোমেটিক্যালি, যেহেতু এটা কাস্টমাইজেশন না, এটা আমরা নিচে নিতে পারবো না, এটা ফ্রি থিম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এইখানেই আসবে, ওকে, নো প্রবলেম। প্রাইভেসি পলিসি লেখার পরে আমরা তো নিচে এগুলো দিয়েছি, এগুলো দিয়ে নাই? হ্যাঁ। এইখানে আমরা কি করব, এইখানে আমরা সুন্দর করে আমাদের যে পোস্টে আমাদের কসমেটিক্স গুলো আছে, সেই পোস্টের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে যখনই দেব, তখনই কি করবে, যখনই আমরা কসমেটিক্স এর চাপ দেবো, তখনই কি করবে, এই লিঙ্কে নিয়ে যাবে। এইটা হুম। সাপোজ লিঙ্ক, তাহলে আমাদের কিন্তু এই কসমেটিকটা রিডাইরেক্ট করে আমাদের কসমেটিক্স প্রোডাক্টে নিয়ে যাচ্ছে, খেয়াল করেছেন? একদম ইজি একটা বিষয়, মাথাটাকে একটু পরিচালনা করতে হবে। হুম, লুৎফর সাহেব, বুঝেছেন তো? জি, স্যার। ঠিক আছে, আচ্ছা, একটা মিনিট। রেনোর, ওকে, বিকাশ নাম্বার দেন, ওকে। আর পারমালিঙ্কটা ওই মেনু বারে বসাইতে হবে, তাই তো? জি জি জি, ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, খুব সুন্দর, লুৎফর সাহেব তৈরি করেছেন, তানিয়াও তৈরি করেছেন, নয়ন সাহেব তৈরি করেছেন। স্যার আমি 2বার ভিডিওটা হ্যাঁ। দেখছি, অনেক ডিপলি কথা বলছেন তো স্যার, আরো 2বার দেখে তারপরে করে ফেলবো স্যার। আচ্ছা, ঠিক আছে, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। জি স্যার। সুবীর সাহেব, আমারটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখবো। সুবীর সাহেব তো করেছিলেন। স্যার করেছি স্যার। আচ্ছা, দেখি তানিয়ার দেখ- অবস্থা। দেখাবো স্যার স্যার। আমি শেয়ার হ্যাঁ, দাঁড়ান একটা দেখে নিই, তারপর আমি দেখবো, সমস্যা নেই, আমার হাতে এখন সারা রাত টাইম আছে। করে নাকি? স্যার মাউস দেই, দেখেন। দাঁড়ান, আমি এই যে একটা দিতেছি, ওই যে আমার আবার টাকা দিতে হবে তো, মেয়াদ শেষ, 1 মাস হয়ে গিয়েছে। আচ্ছা, এগুলো স্যার অ্যাবাউট। আমি স্যার বোঝানোর জন্য, যে আমি যে বুঝছি স্যার, এর জন্য শুধু এই জায়গায় শুধু স্যার বাটন সেট করে স্যার হাবিজাবি লিখছি কিন্তু। গুড, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, আপনি বুঝতে পেরেছেন এইটাই অনেক কিছু। হ্যাঁ, ওকে, ব্লগে গেলে আপনি ব্লগ দিতে পারবেন। ওকে, ঠিক আছে, খুব সুন্দর কাজ করছে এখানে।
তাহলে এখানে দেখুন তো আমার কসমেটিক্সটা যদি এখানে অ্যাড করতাম, আমার কসমেটিক্স এর ইন ডিটেল দেখাতো, কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিলে এটাই মনে করুন লিঙ্ক। স্যার পোস্টও করছি স্যার, কমেন্টেও কাজ করছি, টাইম জোনেও কাজ করছি স্যার, সব জায়গায়। গুড, খুব সুন্দর। এভাবে প্রতিদিনের কাজ প্রতিদিন করলে ইনশাল্লাহ পেরে উঠবে। হুম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের কাজে সুইচ করব। আপু, আমাকে একটু সময় দেবেন। স্যার আপনার কথা আসতেছে না তো। স্যার আপনার হ্যাঁ, এখন ঠিক আছে, আমার মাইকটা মিউট ছিল। হ্যাঁ আচ্ছা, জি জি আমার স্যার, থিম আমার জাম্পে সমস্যা হয়েছিল, পরে স্যার আবার ঠিক করতে পারছি। ওই যে কালকের ওইভাবে করেছিলেন না অন্যভাবে? যাই হোক, স্যার কালকে তো ক্লাস তো হয়। পরশুদিন, গত বৃহস্পতিবারে। আচ্ছা, স্যার ওইটা তো আমি দেখি নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক করতে পারলেই হবে। হ্যাঁ, নিজের প্রবলেম নিজেই যদি ঠিক করতে পারেন তাহলে তো মাশাল্লাহ খুবই ভালো। আচ্ছা, আমাদের এইখানে হচ্ছে একটা থিম ডিফল্ট আছে। আমি ওইটা ইনস্টল করছিলাম হয়তো কোনো কাজে। আচ্ছা, আমি বাকি জিনিসগুলো, আচ্ছা এইটাকে আমি আনইনস্টল করে দিই, আমার এখানে সবগুলো ইনস্টল আছে তো। এই ই কমার্সের বিষয়ে আপনারা যতটুকু জানেন তার থেকে একটু ভিতরে যাইতে হবে। সো আমি এটাকে, এই ডাটাটাকে একটু ইয়ে করে নিই, রিমুভ করে নিই। ডাটাটা আমার লাগবে না, এই ডাটাটা থাকলে প্রবলেম। ওকে, সো ডাটাটাকে আমরা কিভাবে রিমুভ করব? আমরা ওকে আনইনস্টল করবো স্যার? না না, আপনারা এই আমার জ্যামটা অলমোস্ট অনেকটা এগোয়ে আছে আপনাদের থেকে। হ্যাঁ, অলমোস্ট এগোয়ে আছে, সো এটাকে দেওয়া লাগবে না। আপনাদের আনইনস্টল করা আমার ওই এখানে অনেকগুলো ডাটা ইনপুট আছে। হ্যাঁ, আপনাদের জ্যামের এখন এখন এলিমেন্টরে যান না, এলিমেন্টরে গিয়ে আমরা ওখানে ডিফল্ট কিছু অপশন চালু করব। এলিমেন্টরের বিষয়ে একটু নিচে নামবো তো আজকে। আমাদের এই ডাটাবেজ অলমোস্ট সেভ আছে, এগুলো সেভ থাকলে হবে না, আমি দেখাতে পারবো না। হুম, আর দুইটা, আরেকটা, এখান থেকে ডাটাবেসটাকে রিমুভ করবো। ওকে, ঠিক আছে, আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই। ঠিক আছে, ওকে, ফার্স্ট প্রজেক্ট আমরা ক্রিয়েট করেছি অলমোস্ট। সো এখান থেকে রান করব। বাস প্রজেক্ট প্লাস ডাব্লিউপি অ্যাডমিন। ওকে, ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেসটা একটু ইনস্টল করে নিই। সাইড নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ওকে, ইমেল, ভিজিবিলিটির দরকার নেই। ঠিক আছে, লগ ইন।
ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করব, আমাদের কাজের আজকে প্রথম যে বিষয়টা সেটা হলো কি, প্লাগ ইন। ওকে, প্লাগ ইনটা কি? প্লাগ ইনটাকে যদি আমি ওই যে একদম, ডিসপ্লের কথা বললেন স্যার, ওটা শিখাবেন না নাকি এটা কোনটা পরে? কোনটা কোনটা? ওই ওই যেটা দিয়ে শুরু করছিলেন স্যার, ওই যে ডিসপ্লে, প্রোডাক্ট ডিসপ্লেটা, যে কিছু ডিসপ্লে বেশি এখানে আসে আচ্ছা, সেগুলো। ওইটা ওইটা আমাদের দেখাতে হবে, মানে ওই যে প্রোডাক্টের ওইগুলো কি দেখাতে হবে? না, আপনি যে বললেন যেটা আর কি, ওই যে আচ্ছা সেটার আচ্ছা, কথা ঠিক আছে, বলছি। কিছুক্ষণ আগে যেটা বললাম ওইটা, তাই তো? জি 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 ওকে, ঠিক জি আছে, জি। আপনারা বললাম, আমি অবশ্যই দেখাবো, কোনো প্রবলেম মানে নেই। আমি ওটা ভুলে গেছি আর কি আমরা। ওকে, সমস্যা নেই, আমরা দেখাবো। ওকে, তাহলে আজকে আমাদের টপিকে যাই। আজকে আমাদের টপিকটা হলো প্লাগ ইন। ওকে, সো প্লাগ ইনটা হলো একটা জিনিস যেটা আমি যদি খুব বাংলা, খাঁটি বাংলাতে বলতে যাই, সেটা আমরা কি বলতে পারি, সেটা হলো যে আপনার আসবাবপত্র এক একটা ফাংশনালিটি, ঠিক আছে, প্লাগ ইন দিয়ে আমরা এক একটা ফাংশনালিটি অ্যাড করতে পারি। এখন খেয়াল করুন যে এই যে যে থিমটা এবং যে ভার্সনে চলতেছে রাইট নাও, আমি ইনস্টল করেছি, যার কারণে আমাকে কোনো আপডেট দেখাচ্ছে না। প্লাগ ইনে যদি কোনো আপডেট এসে থাকতো, একটা দুটা তিনটা চারটা, এই পাশে আপনাকে রেড হয়ে থাকতো, ঠিক আছে। তো প্লাগ ইনটাকে আমরা কিভাবে কাজ করতে পারি এবং কিভাবে আমরা ইউজ করতে পারি, আমরা সেটা দেখি, কোন প্লাগ ইন কি কাজে লাগে, কি বিষয় আসে, আমরা একটু সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা পোস্টে আসি, অল পোস্টে আসি বা অ্যাড পোস্টে আসি, খেয়াল করুন, অ্যাড পোস্টে আসলাম আমরা এটাকে। এখন আমাদের এই যে যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটার টাইটেল এবং টাইপ, এই যে এই ড্যাশবোর্ডটা খেয়াল করে থাকেন, একটু মনে রাখেন এই ড্যাশবোর্ডটা দেখতে কেমন। এই ড্যাশবোর্ডটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই, এই ড্যাশবোর্ডটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই, এর জন্য কিন্তু আমাদের আর একটা ফ্যাসিলিটি লাগাতে হবে। বাট খেয়াল করবেন, আমাদের ড্যাশবোর্ডটা চেঞ্জ হবে, আমাদের ড্যাশবোর্ড চেঞ্জ হবে, কিন্তু কাজ একই থাকবে। কিছু ক্ষেত্রে আছে যে আমাদের আলাদা ফ্যাসিলিটি অ্যাড করে প্লাগইন, আবার কিছু ক্ষেত্রে আছে কাজ একই থাকে কিন্তু থিম আলাদা হয়ে যায়। যেমন দেখুন, আমরা যদি এইখানে ক্লাসিক এডিটর যে ইয়েটা আছে, প্লাগইনটা আছে, সেটাকে যদি আমরা এখানে অ্যাড করি, সেই ক্ষেত্রে আমাদের ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এর কাজ যেটা সেটা একই থাকবে। তাহলে আমরা কিন্তু দুইটা জিনিসই বুঝে গেলাম যে প্লাগইন অ্যাড করলে, আমরা যেমন বিকাশ আমাদের এখানে নেই, বিকাশ যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কি করবে, আমাদের হচ্ছে আপনার ওয়েবসাইটটা আলাদা ফ্যাসিলিটি মেনটেনেন্স করবে, তাই না, বিকাশ থেকে টাকা আদান প্রদান হবে। বাট আমরা এটা হচ্ছে আলাদা ফ্যাসিলিটি। বাট এইখানে যদি আমরা ক্লাসিক এডিটরটা অ্যাড করি, সেই ক্ষেত্রে আমাদের এই ড্যাশবোর্ডটা আলাদা হয়ে যাবে, কিন্তু আমাদের কাজ একই থাকবে। তাহলে প্লাগইন দুই রকম হয়ে থাকে, বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা একটু দেখে আসি, হ্যাঁ, আমরা একটু দেখে আসি। যদি এইখানে আসি, এখানে এসে, এখানে এসে আমরা যদি প্লাগইনে আসি, কই প্লাগইন এবং ইনস্টল প্লাগইন, ইনস্টল প্লাগইনে দিই, এখানে দেখুন আমার অলমোস্ট এই প্লাগইন গুলো ইউজ আছে। সো এইখানে জাস্ট একটা অ্যাডে দিলাম এবং এইখানে আমি সার্চ করব, যেটা আমি বলেছি, আমি জাস্ট এক্সাম্পল ওখান থেকে আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি। এডিটর, এডিটর, হ্যাঁ, ক্লাসিক এডিটর। সো এইটা, এইটাকে আমরা যদি অ্যাক্টিভ করি, ওকে, দেন ক্লাসিক এডিটর, ওকে, ঠিক আছে, এটা অ্যাক্টিভ আছে, মেবি অ্যাক্টিভ এলিমেন্টর, ওকে, অল প্লাগইন, ক্লাসিক এডিটর অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা অ্যাড পোস্টে আসি, তাহলে খেয়াল করুন যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, কিছুক্ষণ আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, তাহলে অলমোস্ট এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আবার পূর্বের অবস্থাতে ফিরে যাইতে চাই, তাহলে এখান থেকে ক্লাসিক এডিটর যেটা আছে এটাকে যদি আমরা ডিঅ্যাক্টিভ করে দিই, ডিঅ্যাক্টিভ করে দিই, এখন যদি আমরা পোস্টে আসি বা অ্যাড পোস্টে আসি, অ্যাড পোস্টে চাপ দেন, দেখুন আমাদের পূর্বের অবস্থাতে ফিরে আসছে। তো এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হলো যে আমরা আসলে কিভাবে বুঝবো যে কোন প্লাগইনটা কিভাবে কাজ করে বা কি করে। হুম, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্লাগইনটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এইটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। আমরা যদি এইখান থেকে প্লাগইনে আসি, এখান থেকে যদি আমরা প্লাগইনে আসি এবং অ্যাড প্লাগইনে যদি আমরা প্রেস করি, অ্যাড প্লাগইনে প্রেস করলে আপনি যদি একটু নিচে আসেন, তাহলে এইখান থেকে আপনারা বেশ কিছু প্লাগইন খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, যেমন মনে করুন যে আপনি থিম রিলেটেড প্লাগইন খুঁজতেছেন, তাহলে থিমে আপনি চাপ দিতে পারেন, কিংবা সিকিউরিটির বিষয়ে যদি আপনি কোনো প্লাগইন খুঁজেন, এখন এইখান থেকে আপনাকে ডিরেক্টলি কোনো কিছু রিকমেন্ড করবে না। এখানে ওয়ে দুইটা, যে কোন প্লাগইনটা কি কাজ করে এটা জানার। সর্বপ্রথম
আপনাকে কোনো কিছুই ডিরেক্ট সোর্স প্রোভাইড করবে না প্লাগইন। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, আপনারা অলমোস্ট জানেন, অনেকে জানেন যে প্লাগইনটা কি, কিন্তু কোন প্লাগইন কি কাজ করে এটা কিন্তু আমাদের আওতার বাইরে, তাই না? তো কোন প্লাগইন কি কাজ করে এটাকে আমরা কিভাবে দেখতে পারি বা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? হ্যাঁ, যেমন দেখুন যে আমরা এইখান থেকে একটা প্লাগইন আমরা চয়েস করি, এখান থেকে আমরা একটা প্লাগইন চয়েস করি, সাপোজ মনে করুন যে কন্টাক্ট। হ্যাঁ, কন্টাক্ট একটা প্লাগইন চয়েস করলাম। এখন কন্টাক্ট প্লাগইনের জন্য দেখুন আমাকে হিউজ পরিমাণ প্লাগইন সাজেস্ট করতেছে, তাই না? হিউজ প্লাগইন সাপোজ সাজেস্ট করতেছে। সো এই যে এক একটা প্লাগইনের এক এক রকম কিন্তু ধর্ম ধর্ম বাট প্রত্যেকটাই কিন্তু, যেমন দেখুন এটা কি ইমেলের মাধ্যমে কন্টাক্ট করাচ্ছে। তারপর আমি কিছুক্ষণ আগে মনে হলো একটা দেখলাম যেটা দিয়ে আমাদের এই যে এটা যেরকম দেখলাম ফোনের মাধ্যমে আমাদের প্লাগইনটা করতেছে, সাজেস্ট করতেছে। সো এটাকে আমি ইজিলি কি করব, ইজিলি আমি এটাকে কপি করতে পারি। হ্যাঁ, কপি করে আমি একটু গুগল করতে পারি। একটু যদি আমি গুগল করি তাহলে আমার এই বিষয়ে দেখুন এটা, এই যে এখানে কিন্তু আমাকে এই প্লাগইনের বিষয়ে বলা হয়েছে, তাই না? এই বিষয়ে বলা হয়েছে। কিংবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এটাকে আমি কেটে দিই। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে এই প্লাগইনটা লিখা আপনি একটু ইউটিউবে সার্চ করতে পারেন। ঠিক আছে, একদম সহজ দুইটা ওয়ে। আপনার যদি ইউটিউব ইয়েতে গিয়ে ঝামেলা হয়, আপনার যদি কি বলে ওইটার নাম, যদি গুগলে গিয়ে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ইউটিউবে এসে আপনি সার্চ করতে পারেন। ইউটিউবে গিয়ে সার্চ করে আপনি এই বিষয়টা দেখে নেন, এই বিষয়টা দেখে নেন যে আসলে এই প্লাগইনটা কিভাবে কাজ করে। এখন এই যে ওয়ার্ডপ্রেসে হাজার হাজার আপনি প্লাগইন পাবেন, হাজার হাজার প্লাগইন পাবেন, এই প্লাগইন গুলো আসলে মুখস্থ রাখা বা জেনে রাখা বিশাল মুশকিল। ঠিক আছে, এটার আসলে অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন কাজ করার মাধ্যমে আসে, তাছাড়া কিন্তু এখানে আসবে না। ঠিক আছে, সো আমরা এখান থেকে যে সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে এইখানে প্লাগইনটা আসলে কি এবং কোন প্লাগইনের কি কাজ, এটা আমরা দুইটা ওয়েতে বের করতে পারি। এখন সাপোজ আমাকে বায়ার কি বললো, বায়ার আমাকে বললো যে আমার আমার ওয়েবসাইটে তুমি এমন একটা জিনিস অ্যাড করে দাও যেটা আমার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এগুলো কিন্তু প্লাগইন বাট এগুলো কিন্তু ক্যাটেগরি, এগুলো হলো প্লাগইন বাট এগুলো কিন্তু ক্যাটেগরি, তাই না? যেমন স্লাইডার, আমাকে কি বললো বায়ার যে আমাকে একটা স্লাইডার অ্যাড করে দাও। ওকে ফাইন, আমি এখানে আসলে এখন স্লাইডার তো অনেক রকম হতে পারে, তাই না? আমরা যেমন অলমোস্ট দেখেছি কিসে, আমরা শপিং কার্টে দেখেছি, তাই না? শপিং কার্টের উপরে একটা স্লাইডার থাকে। তো ওই স্লাইডারটা আমাদের এই ওয়েবসাইটটাতে আমাকে এখন নিয়ে আসতে হবে। হয়ে গেল, এটা ফ্রন্ট প্যানেল কই আমাদের এই ওয়েবসাইটটাতে। আচ্ছা, আমি এই ওয়েবসাইটটা আমি আলাদা একটা ড্যাশবোর্ড ওপেন করে নিই। ওকে, আমি আলাদা একটা ড্যাশবোর্ড ওপেন করে নিই। আমাদের এইখানে আমাদের স্লাইডারটা ওপেন করতে হবে, বাট এখানে ডিফল্ট হিসেবে আমার কিন্তু কোনো প্লাগইন নেই, সরি স্লাইডার নেই। সেই ক্ষেত্রে আমাকে কিসের হেল্প নেওয়া লাগতেছে, মাস্ট বি আমাকে কিন্তু ওই যে প্লাগইনের হেল্প নেওয়া লাগতেছে। বাট প্লাগইন কোন প্লাগইনের আমি হেল্প নেবো এটা তো আমি জানি না, আমি কাকে জিজ্ঞেস করব? কিছুই তো আমার জানা নেই। সো এটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, দেখুন আমরা এটাকে খুব ইজিলি ফাইন্ড আউট করব। স্লাইডার, দ্যাটস মিন আমরা স্লাইডারের ক্যাটেগরিতে চলে গেলাম, তাই না? এখন এই যে ক্যাটেগরি গুলো এর ভিতরে তো এক একটা প্লাগইন শো করতেছে, এক একটা এক এক রকম প্লাগইন শো করতেছে। এটা তো আমরা জানি না যে আসলে কোন প্লাগইনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাই না? সো খুব ইজিলি আমরা এটাকে বের করব। জাস্ট এখানে আসবো, যদি আমরা একটু ইউটিউবিং করি, এটাকে একটু ইউটিউবিং করি, তাহলে দেখুন আমাদের সামনে এই স্লাইডারটা নিয়ে আমাদের ডিটেইলে বলে দিবে। এই যে খেয়াল করুন, এইটা এইটা এবং এই যে এটা সেম জিনিস, তাই না? সেম জিনিস। সো এইটা দেখে আমাদের যদি ভালো লাগে আমরা বায়ারকে রিকমেন্ড করতে পারি যে হ্যাঁ আপনার ওয়েবসাইটটার জন্য এই স্লাইডারটা ভালো হবে। খেয়াল করুন, এই স্লাইডারটা ভালো হবে, তাহলে আপনি এই স্লাইডারে এটা ইউজ করেন। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখুন আমরা খুব ইজিলি যেটা খুঁজে বের করতে পেরেছি, সেটা কি যে আমাদের স্লাইডার গুলোকে আমাদের প্লাগইনটা কি, প্লাগইন কেন ইউজ করে, এবং আমাদের কোন কাজের জন্য কোন প্লাগইন, এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, আশা করি প্লাগইন কোথায় কি ইউজ করবেন এটা নিয়ে আপনাদের কোনো কি সমস্যা হবে না। এক্সাম্পল মনে করুন যে পেমেন্ট মেথড আপনাকে অ্যাড করতে বলতেছে, রাইট? পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, বাট পেমেন্ট মেথড আপনি জানেন না যে পেমেন্ট মেথড আপনি কিভাবে অ্যাড করতে পারেন, তাই না? তাহলে এইখানে আপনি দেখুন পেমেন্ট মেথড নামে কোনো কিছু আছে কিনা। ওকে, অ্যাফিলিয়েট, ব্লগস, ক্যান কন্ট্যাক্ট, কমেন্ট, পেমেন্ট মেথড নামে কোনো কিছু আছে কিনা দেখুন। স্যার এই পপুলার ট্র্যাকটা কেমনে আসলো স্যার এটা? এইটা এইটা হ্যাঁ, জি জি। এই যে আমি যখন প্লাগইনে এসেছি, প্লাগইনে যখন এসেছি আপডেট, এইটা আপডেট চাচ্ছে আপনি প্লাগইনে আসলেই
নিচে আসলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে আমাকে বায়ার কি বলেছে খেয়াল করুন তো। বায়ার বলেছে যে আমাকে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে, রাইট? সো পেমেন্ট নামে আমরা একটা অপশন পেয়ে গেছি, পাই নাই? সো ঢুকে কি বলে আমরা দেখি। ওকে, পেমেন্ট, ওকে ফাইন। সো খেয়াল করুন যে আমাকে এইখানে হচ্ছে কিসের পেমেন্টের কথা বলছে, ও কমার্স পেমেন্ট, তাই না? ও কমার্স পেইপাল। আমাকে বায়ার সাপোজ মনে করুন যে আমার ওয়েবসাইটে, বাইরের ওয়েবসাইটে কি অ্যাড করতে বলছে, পেইপাল অ্যাড করতে বলছে, বাট পেইপাল অ্যাড করার জন্য আমি কোন প্লাগইন ইউজ করব? বিশাল প্রশ্ন। আপনি কাকে জিজ্ঞেস করবেন, কি করবেন, তাই না? তো এই যে পেপালটা অ্যাড করতে হবে, এই পেপাল কোন প্লাগইন? আমরা তো জানি যে প্লাগইনের মাধ্যমে পেমেন্ট মেথড অ্যাড করে। বাবা পেমেন্ট মেথড অ্যাড করে ঠিক আছে, কিন্তু পেমেন্ট মেথডটা যে অ্যাড করতেছে, আমি তো পেপাল অ্যাড করতে চাচ্ছি স্পেসিফিক ভাবে। সো হাউ ইজ পসিবল? এই যে তার সমাধান, দেখছেন? খুব ছোট ছোট জিনিস কিন্তু অনেক বড় কিছু ভ্যারি করে। মোবাইল পেমেন্ট ফর ই কমার্স, খেয়াল করতেছেন? দেখুন, খেয়াল করুন, আমরা কিন্তু অনেক বড় যে প্রবলেমটা আমরা ফেস করি, সেই প্রবলেম এই যে আপনি কিউআর এর মাধ্যমে পেমেন্ট করতেছেন, এই যে ক্যাশ আউট, চেক আউট উইথ ক্যাশ অ্যাপ অন ই কমার্স। স্ক্যানার, আপনি স্ক্যান দিয়ে কি পেমেন্ট করতে চাচ্ছেন? তাহলে এর জন্য আমাকে কি পেমেন্ট, আমার কি প্লাগইন ইউজ করা লাগবে? আমাকে বায়ার বললো যে আমার ওয়েবসাইটে একটা কিউআর কোড দিয়ে দিবা, এই কিউআর কোডটা মানুষ স্ক্যান করবে এবং আমার কি করবে, এবং আমার পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবে, ওরা পেমেন্টটা দিতে পারবে। সো এখন আমাকে কিউআর কোড ইউজ করার জন্য কি প্লাগইন ইউজ করতে হবে? এই যে আমরা চলে এসেছি অলমোস্ট। তাহলে এটাকে আমরা কি করব? যদি এই বিষয়ে আমরা আমরা কিন্তু অবশ্যই এই বিষয়ে ডিটেল দেখে নিব, হ্যাঁ, এবং মাস্ট বি রেটিংটা দেখে দেখে নেব। তাহলে এই বিষয়টা নিয়ে আমরা একটু গুগল করতে পারি, একটু ইউটিউব করতে পারি, করে আমাদের যদি মনে হয় যে না ঠিকঠাক আছে, সো আমরা এটাকে দিয়ে খুব ইজিলি পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে পারবো, বা আমাদের কিউআর কোডটা অ্যাড করতে পারবো। বিষয়টা কি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে প্লাগইনটাকে ফাইন্ড আউট করতে পারি? এখন বাংলাদেশের বিষয়টাতে যদি আসে, আমাকে যদি বায়ার ডিরেক্ট বলে যে আমাকে বিকাশ অ্যাড করে দেন, আমি ডিরেক্ট বিকাশ, হ্যাঁ, বিকাশ, নগদ, রকেট, এগুলো খুব ইজি জিনিস, ঠিক আছে? এগুলো খুব ইজি জিনিস, এগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এখন খেয়াল করুন যে বিগিনার লেভেলে যদি হন, তাহলে তো মনে করুন যে এখন বিকাশ অ্যাড করবো কিভাবে, বিকাশের জন্য কি কি হচ্ছে ইয়ে লাগে, প্লাগইন লাগে, মাথা নষ্ট। সো এত কিছু করার কোনো প্রয়োজন নেই। এখানে আসুন, বিকাশ লিখে সার্চ দেন। এখানে আসুন, ক্যাশ অ্যাপ লিখে সার্চ দেন। এখানে আসুন, ব্যাংক মেথড লিখে সার্চ দেন। এখানে আসুন, পেপাল লিখে সার্চ দেন। যেটা লিখবেন লেখেন। যদি আপনি না পারেন, যদি না পারেন সেক্ষেত্রে প্লাগইনে আসুন, প্লাগইনে এসে আপনি ক্যাটাগরিতে চলে যান, অ্যাড প্লাগইনে আসুন, ওকে, দেন ক্যাটাগরিতে চলে যান। ক্যাটাগরিতে গিয়ে আপনি আপনার যেটা প্রয়োজন, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাচ্ছেন না কি করতে চাচ্ছেন, এখান থেকে আপনি ফাইন্ড আউট করে নিতে পারবেন খুব ইজিলি। ওকে, তাহলে আশা করি যে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা প্লাগইনটা অ্যাড করতে পারি। প্লাগইনের বিষয়ে খুবই ছোট্ট আলোচনা, এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সামনে এই কনসেপ্টটা ক্লিয়ার, ঠিক আছে? এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইলেমেন্টর। ইলেমেন্টরের আজকে বেসিকটা জানার চেষ্টা করবো, আগামীকালকে এলিমেন্টরের ভিতরে ঢুকে ক্লাস করার ট্রাই করবো। ওকে, আচ্ছা, ইলেমেন্টর, ইলেমেন্টরটা কি? ইলেমেন্টরটাও কিন্তু আমাদের একটা প্লাগইন, তাই না? সো এই ইলেমেন্টরটাকে এখন আমরা কি করতে পারি? এই ইলেমেন্টরটাকে আমরা এখন ইনস্টল করব, ঠিক আছে? ইলেমেন্টরটাকে আমরা ইনস্টল করব, যেহেতু ইলেমেন্টরটা আমাদের একটা প্লাগইন, তাই না? ইলেমেন্টরটা কিন্তু মাস্ট বি একটা প্লাগইন, তাই না? অ্যাড প্লাগইন। সো এখানে এসে আমরা কি করতে পারি? ইলেমেন্টর লিখে আমরা সার্চ করতে পারি, তাই না? ইলেমেন্টর লিখে আমরা এলিমেন্টর, ঠিক আছে? এলিমেন্টর লিখে যদি আমরা সার্চ, কি বলবো, হুম, দাঁড়াও আব্বু, ক্লাসটা শেষ করুন তারপর আমি দেখছি। ওকে আব্বু, ওকে, আমাদের এখানে ইলেমেন্টও চলে আসছে, ঠিক আছে? ইলেমেন্টও চলে আসছে। আপনাদের এখানে ইনস্টল লেখা দিতে পারে, কিন্তু অন্যান্য কিছু লেখা দিতে পারে, ডাজেন্ট ম্যাটার, একই বিষয়। হ্যাঁ, অ্যাক্টিভে আসলাম। আমরা আজকে যেটা করব, এর আগে আমরা যেটা করেছি সেটা হলো, আচ্ছা অ্যাক্টিভের কথা বলতেছে, আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। হ্যাঁ, আমরা যদি এইখানে আসি, আচ্ছা এইখানে আসে আমরা একটু ব্যাকে গিয়ে দেখবো বিষয়টা, ফার্স্ট প্রজেক্ট, দেন হচ্ছে ড্যাশবোর্ডে যদি আসি, ওকে, আমাদের অলমোস্ট কিন্তু এলিমেন্টরটা আমি অ্যাক্টিভ করেছি। আপনাদের ডাউনলোড করার পর প্লাগইনে গিয়ে অ্যাক্টিভ করতে বলতে পারেন, আমি দেখাই দিচ্ছি এটা। এলিমেন্টরটা যখন অ্যাক্টিভ করেছি তখন আমাদের এখানে দুইটা জিনিস বেশি এসেছে, কি বলুন তো, একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে টেমপ্লেট। এই দুইটার বিষয়ে আজকে আলোচনা করবো, বেশি না। ওকে,
সো ইলেমেন্টরটাতে এসেছি, ইলেমেন্টরের আসার পরেই কিন্তু আমাদের কাজ শেষ না, এখানে অ্যাক্টিভ করার পরে কিন্তু আমাদের কাজ শেষ না। আমরা এখানে কি করব, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আমরা যদি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে এখানে যদি আমরা চাপ দিই, সেক্ষেত্রে কি হয় বলুন তো, ইলেমেন্টরের যে ফ্রি ফ্যাসিলিটি গুলো আছে সেইগুলো আমরা পাবো। আর যদি আমরা আমাদের অ্যাকাউন্টটা না করি সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম ফ্যাসিলিটি পাবো না। হ্যাঁ, সো আমরা এখানে, বাংলা আসতেছে কেন, বাংলা তো বুঝি না। এখানে আমরা কি করব, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, কেমন? আচ্ছা, এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট আছে যার কারণে মেবি ঝামেলা করতেছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট আছে যার কারণে, ইলেমেন্টর আমাদের অ্যাকাউন্ট আছে যার কারণে আমাদের ঝামেলা করতেছে। ওকে, বাট সাইন ইন এর কথা বলতেছে, দেখছেন? সাইন ইন। ওকে স্যার, ঢুকতেছে না, হয়তো সার্ভারে কোনো প্রবলেম হতে পারে, বাট একই ওয়ে। হ্যাঁ, এইটা নেক্সট করতে করতে যাবেন, স্কিপ করতে করতে স্কিপ স্কিপ অপশন আসবে, স্কিপ অপশন আসবে, স্কিপ করতে করতে যাবেন এবং সামনে গিয়ে আপনাদের একটা জায়গাতে বলবে, আপনি নাই তো ওই রুমে দেখো, এখানে গিয়ে আপনাকে রিকমেন্ড করবে কি জানেন? এখানে রিকমেন্ড করবে, ও একটা মিনিট, ওকে। আপনারা যখন স্কিপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনাদের জিমেল দিয়ে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা যখন স্কিপ করতে করতে যাবেন একটা পর্যায়ে আপনাদের রিকমেন্ড করবে কি, রিকমেন্ড করবে যে হচ্ছে ইয়ে করুন, আপনারা এই হ্যালো থিমটাকে ইনস্টল করুন। ঠিক আছে, হ্যালো থিম ইনস্টল করুন, এইরকম একটা লেখা দিবে। ঠিক আছে, আপনারা হ্যালো থিমটাকে ইনস্টল করার দরকার নাই, ওইখান থেকে করলে আপনাদের প্রবলেম হবে। সুতরাং ওখান থেকে করার দরকার নাই, এখান থেকে আপনারা একটু ম্যানুয়ালি হ্যালো থিমটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে আমরা এইখান থেকে দেখুন আপনাদের ইলেমেন্টরটা, আমরা যদি ইনস্টলেড প্লাগইনে আসি, ইনস্টল প্লাগইনটা যদি কাজ না করে এখানে আমরা পেয়ে যাব, এখানে অ্যাক্টিভ অপশন থাকবে। ঠিক আছে, এই যে এখানে অ্যাক্টিভ আছে, এখানে এলিমেন্টরটা আমাদের প্রো ইউজ করতে বলতেছে। কেন বলুন তো আমাদের প্রো ইউজ করতে বলতেছে? এর কারণ একটাই, যে আমরা এই যে এইখানে এসে আমরা কিন্তু এলিমেন্টরটাতে অ্যাকাউন্ট করেছি, এখানে এসে আমরা এলিমেন্টরটাতে অ্যাকাউন্ট করেছি, যার কারণে আমাদের এখানে প্রো ইউজ করতে বলতেছে। বাট আমরা যখন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করব, আমরা ফ্রি থেকে বেশ কিছু ফ্যাসিলিটি কি বেশি পাবো। হ্যাঁ, বেশ কিছু ফ্যাসিলিটি আমরা এখানে বেশি পাবো। ওকে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা ডিফল্ট হিসেবে একটা থিম ইনস্টল করে নেব। কি বলুন তো, সেটা হলো যে হ্যালো থিম আমাদের কিন্তু ওইখানে রিকমেন্ড করবে। আমরা যখন স্কিপ করতে করতে ওখানে যাব তখন আমাদের রিকমেন্ড করবে যে আপনি একটা সময় বলবে যে আপনি হ্যালো থিমটা ইনস্টল করুন। ঠিক আছে, তো এইটাকে আমরা ওখান থেকে ইনস্টল করব না, আমরা অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল করব। ঠিক আছে, হ্যালো থিমটা। আচ্ছা, হ্যালো থিম, তাহলে সেটাকে আমরা কিভাবে নিতে পারি? হ্যাঁ, এখানে জাস্ট আপনি আসুন, এখানে জাস্ট আসুন, আব্বু বসো বসো বসো, থিম। আমরা ওখান থেকে কিন্তু ইনস্টল করিনি, কেন? ওখান থেকে ইনস্টল করলে প্রবলেম হবে। হ্যাঁ, সো এইখান থেকে আমরা হ্যালো থিমের ডিফল্ট যেটা আছে খেয়াল করুন, যে হ্যালো থিমটাকে যখন আপনি সার্চ করবেন এখানে আমার একটা ডিরেক্ট এসছে, এই যে নিচে লেখা আছে কি বলুন তো, নিচে লেখা হচ্ছে হ্যালো এলিমেন্টর। ঠিক আছে, এখানে হ্যালো থিম থাকতে পারে, হ্যালো থাকতে পারে, বা অন্যান্য কিছু থাকতে পারে, আপনাদের ভার্সন হিসেবে এখানে সাজেস্ট করবে। বাট যদি এরকম কিছু থাকে আপনারা একটু স্টল করে নিচে আসবেন, দেখবেন নিচে লেখা থাকবে হ্যালো এলিমেন্টর। ঠিক আছে, হ্যালো এলিমেন্টর এই কথাটা লেখা থাকবে। সো এই কথাটা যদি লেখা থাকে আপনারা ওইটাকে, ওই হ্যালো ইলেভেনটাকে আপনারা অ্যাক্টিভ করবেন। আচ্ছা, এইটাকে আমি অ্যাক্টিভ করে দিই। ওকে, এটা আমার ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আশা করি। যদি এটাকে আমি রিফ্রেশ করি, হুম হুম আপু সুন্দর হয়েছে। আচ্ছা, এটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে, যদি না হয় তাও কোনো প্রবলেম নেই, আমরা যেহেতু থিমের দিকে আজকে যাবো না, আগামীকালকে ইনশাল্লাহ থিমে কাজ করব। ওকে, তাহলে আজকে আমরা যে দুইটা বিষয় নিয়ে কাজ করব সেটা আগে দেখে, অ্যাপিয়ারেন্স থিম। ওকে, ঠিক আছে, আমরা থিমটাকে ইনস্টল করেছি। ওকে, ওকে, ঠিক আছে। আমরা দুইটা পেয়েছি, আমরা যে দুইটা কাজ করলাম সেটা পেয়েছি, এলিমেন্টর এবং টেমপ্লেট দুইটা পেয়েছি। এখান থেকে আমাদের ফার্স্ট প্রজেক্টে আমরা ফাইল আপলোড করেছি, আমাদের মোটামুটি হ্যালো এলিমেন্টরটাকে আমরা অ্যাক্টিভ করে দিয়েছি। ঠিক আছে, হ্যালো এলিমেন্টরটা আমরা অ্যাক্টিভ করে দিয়েছি। এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, আমরা কাস্টমাইজ অপশনে আজকে যাবো না, আগামীকালকে ইনশাল্লাহ কাস্টমাইজ অপশনে যাবো। ওকে, তাহলে এইখান থেকে সর্বপ্রথম আমি যেখানে যাব সেটা হচ্ছে যে
কি এলিমেন্টরটা, এলিমেন্টর ইন টোটালে আলোচনা করার ট্রাই করবো এবং থিমের ইন টোটালে আলোচনা করার ট্রাই করবো। তাহলে এলিমেন্টর থেকে হোম। ওকে, এখন এই হোমটাতে কি কি আছে আমরা সেটা দেখে নিই। ওকে, এলিমেন্টর থেকে হোম, দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স। আচ্ছা একটা মিনিট, এখানে এরকম আসার কথা না। ওকে, ওয়েস গাইড ক্রিয়েট, দেন হচ্ছে এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হলো যে গুগলের একটা জিনিস সেখানে সাপোর্ট করে। হ্যাঁ, এলিমেন্টর, দেন সেটিংস, আব্বু চাপিও না, সেটিংস, টাইপ, টাইপ মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, পোস্ট টাইপ। আচ্ছা এটা হলো পোস্ট টাইপ, ঠিক আছে। আপগ্রেডের কথা বলতেছে আমাকে অবশ্য একটা। আচ্ছা হোম, আব্বু আমার হাত নড়াবে না আপু, নড়াবে না। এখানে গুগলের একটা ইয়ে সাপোর্ট করার কথা, বাট এটা বিকেলেও ছিল, এখন মনে হয় চলে গিয়েছে যত সম্ভব। আচ্ছা সেটিংসে যান, সমস্যা নেই। আচ্ছা, এইখানে আমরা এলিমেন্টরের সেটিংস এর এই বিষয়গুলো আমরা একটু জানার ট্রাই করবো। হ্যাঁ, আচ্ছা পোস্ট টাইপ, এখন দেখুন যে এই যে পোস্ট টাইপ, এইটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমাদের এখানে কিন্তু দুইটা জিনিসই টিক দেওয়া আছে। এর মানে কি বলুন তো? এর মানে হচ্ছে যে এই যে পোস্ট টাইপ, আমরা যে ইলেমেন্টরটা মূলত আমাদের কি দেখেছি, ইলেমেন্টরটা আমরা মূলত যেটা দেখেছি সেটা হলো যে এই ইলেমেন্টরটা একটা কি প্লাগইন, বা আমরা প্লাগইন কিংবা আমরা আরো সহজ ভাষায় যদি বলতে যাই এক্সটেনশন। ঠিক আছে, এখন আমরা এই ইলেমেন্টরটাকে, এই ইলেমেন্টর প্লাগইনটাকে আমাদের ওয়েবসাইটে আমরা ইনপুট করেছি, রাইট? তো এই প্লাগইনটাকে যখন আমরা ইনপুট করেছি, তখন এই প্লাগইনটা কোথায় কোথায় প্রভাব ফেলবে, এইটা এই পোস্ট টাইপ থেকে আমাদের এটা সিলেক্ট করে দিতে হয়। আপনি যদি মনে করেন যে ডিরেক্ট আপনার পোস্টে প্রভাব ফেলবে বাট পেজে কোনো রকম প্রভাব ফেলবে না, সেক্ষেত্রে আমরা পেজটাকে তুলে দিতে পারি। কিংবা আপনি যদি মনে করুন পেজে ফেলবে, ইয়েতে ফেলবে না, পোস্টে দিবে না, তাহলে আমরা পেজে রেখে দেব। এবং যদি মনে করেন যে আপনি দুই জায়গাতে প্রভাব পড়বে, কিংবা আপনি দুই জায়গাতে প্রভাব পড়বে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই দুটাকে রেখে দেবেন। কিন্তু এইখানে অনেক সময় যে প্রবলেমে আমরা পড়ি, সেই প্রবলেমটা হলো আমাদের যখন বায়ার কোনো স্পেসিফিক কাজ দেয়। মনে করুন কিছুক্ষণ আগে আমি একটা জিনিস বলে এসেছি যে আমি এলিমেন্টর দিয়ে আমি মনে করুন যে একটা পোস্ট ডিজাইন করেছি। হ্যাঁ, বা একটা যে কোনো কিছু আমি একটা কাস্টমাইজ করেছি কি দিয়ে, এলিমেন্টর দিয়ে। কিন্তু আমার এই যে পোস্ট টাইপ, মাথায় নিয়ে আমার কথাটা সেটা হলো যে আমাকে বায়ার কোনো ক্রিয়েটেড কি বা রানিং একটা ওয়েবসাইট দিয়েছে। ঠিক আছে, রানিং একটা ওয়েবসাইট দিয়েছে, এই ওয়েবসাইটে আমাকে বায়ার কি বলেছে, বায়ার বলেছে যে তুমি জাস্ট এই ওয়েবসাইটে যা কিছু আছে এই রকমই থেকে যাবে, এই রকমই থেকে যাবে, তুমি পোস্টে কোনো রকম কাজ করবে না, পেজে জাস্ট এইটুকু কাজ করে দিবা। সাপোজ মনে করো যে পেজে একটা নতুন করে পেজ অ্যাড করতে বলেছে। ওকে, তো এই পেজটা আমাদের অ্যাড করা লাগতেছে কি দিয়ে, ইলেমেন্টর দিয়ে। আমি আবারও বলছি বিষয়টা মাথায় নিন, আমাকে বায়ার একটা নতুন ওয়েবসাইট, একটা ওয়েবসাইট দিয়েছে, যে ওই ওয়েবসাইটটা অলমোস্ট রানিং আছে, সবকিছু ঠিক আছে। ওকে, তো এই ওয়েবসাইটটাতে বায়ার আমাকে বললো যে তুমি আমার এই ওয়েবসাইটটাতে পোস্টে পোস্ট যে রকম আছে সেই রকম থেকে যাবে, একটা নতুন করে পেজ অ্যাড করে দিবা। ওকে, নতুন করে একটা পেজ অ্যাড করে দিবা, এই পেজটাতে আমি এটা এটা আপলোড করবো। তো এখন আমাকে পেজটা আপডেট করার জন্য বা আপলোড পেজটা বানানোর জন্য আমাকে ইলেমেন্টরটা লাগতেছে। হ্যাঁ, এলিমেন্টরটা লাগতেছে। কিন্তু যখন আমি এলিমেন্টরটা ইনস্টল করব এবং ডিরেক্ট আমি পেজে কাজ করে ছেড়ে দেব, এই অবস্থা যদি থাকে তাহলে আমার পুরো ওয়েবসাইট কিন্তু গোলমাল হয়ে যাবে। কেন গোলমাল হবে বলুন তো? এই যে আমার এখানে এই যে পোস্টেও টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে কি, যে আমার এই যে ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটটাতে অলমোস্ট যে পোস্টগুলো আছে সেই পোস্টের উপরেও কিন্তু এর প্রভাব ফেলবে, এই এলিমেন্টরটা প্রভাব ফেলবে। সুতরাং আমার বায়ার কিন্তু তখন আমাকে টাকা দেওয়া বাদ দিয়ে আরো ঝামেলা শুরু করে দেবে, আপনার খবর আছে কিন্তু। তো যদি আপনার কাজ করতে গিয়ে স্পেসিফিক কোনো জিনিসের উপরে কাজ করতে যান, খেয়াল করুন যে আসলে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে কতটা প্রবলেমের সম্মুখীন হওয়া লাগে, আমাদের এই বেসিক জিনিসগুলো জানাটা কতটা ইম্পর্টেন্ট। আমরা জাস্ট একটা পেজ ক্রিয়েট করে দিয়ে আসবো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুইকা, বাট এই যে পেজটা ক্রিয়েট করতে যাচ্ছি, এই পেজটা ক্রিয়েট করতে গিয়ে আমাদের এলিমেন্টর লাগছে। ওকে ফাইন, আমরা এলিমেন্টর দিলাম, এলিমেন্টর দিয়েই আমি যখন আমার পেজটাকে রিলোড দেবো, আমার তখনই কিন্তু মাথায় আর ধরবে না কি ব্যাপার, আমি শুধু পেজ ক্রিয়েট করেছি, তাহলে আমার পোস্টের উপরে কেন প্রভাব পড়লো, এটা তো আমার মাথায় আসবে না। আসলে প্রভাব পড়বে, রিজনটা এইটা যে আপনার পোস্ট টাইপ
আপনার যে পোস্ট টাইপ, এখানে আমি দুইটাই দিয়ে রেখেছি, এখানে আমি দুইটাই দিয়ে রেখেছি। শুধু যদি আমি পেজে দিয়ে রাখতাম সেই ক্ষেত্রে আমার পোস্টের উপরে কোনো রকম প্রভাব পড়তো না, তাই না? সো আমাদের এটা কিন্তু মাস্ট বি প্রয়োজন আছে, মাস্ট বি আমাদের এটা প্রয়োজন আছে। আপনারা নতুন পর্যায়ে নতুন যখন, তখন কিন্তু আপনারা এই পুরো ওয়েবসাইট ক্রিয়েটের কাজ খুব কম পাবেন, পাবেন না বলতে গেলেই চলে। আপনারা কিন্তু এইসব কাজ করে আপনাদের রানিং হতে হবে, তাই না? সুতরাং এই যে এই কাজগুলো বা এই ছোট ছোট জিনিসগুলো আজকেই হয়তো আমার বলা শেষ, নেক্সট টাইম আর কোনোদিন বলবো না, কিন্তু মাথায় নিয়ে রাখেন ছোট ছোট কাজগুলোই আপনাদের করতে হবে, এগুলো দিয়ে আপনাদের ক্যারিয়ার রানিং করতে হবে। সুতরাং এই কাজগুলো কিন্তু মাথায় রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবেন, না হলে কিন্তু প্রবলেম হবে। আব্বু ওখান থেকে কলমটা নিয়ে আসো তো। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এইটাতে কি আছে দেখুন তো, ডিজেবল কি ডিফল্ট কালার, ডিজেবল ডিফল্ট কালার। আপনি যদি চান এটাকে, যদি আপনি ক্লিক করে দেন এই এলিমেন্টরটা ইউজ করা অবস্থাতে, যদি এটাকে আপনি ক্লিক করে দেন একটা নতুন একটা পুরোনো ওয়েবসাইটে গিয়ে, আপনি হচ্ছে ইয়ে করতেছেন, আপনি এলিমেন্টর ইউজ করলেন এবং এটাকে ক্লিক করে দিলেন, আপনার ওই ওয়েবসাইটে যতগুলো ফন্টের যে কালার গুলো আছে বা যেই কালার গুলো আছে সবগুলো নষ্ট হয়ে যাবে, দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, ডিজেবল ফন্ট, দ্যাটস মিন ওখানে একটা ওয়েবসাইটে বিভিন্ন রকম ফন্ট থাকতে পারে, হুম। দাও আব্বু। ওকে, বিভিন্ন রকম ফন্ট থাকতে পারে। হ্যাঁ আব্বু, তুমি এখানে বসো। বিভিন্ন রকম ফন্ট থাকতে পারে, ঠিক আছে? এই ফন্ট গুলোকে কিন্তু আপনি কখনো নাড়তে যাবেন না। যদি আপনাকে বায়ার বলে ঠিক আছে আমাকে গুগল সাজেস্টেড ফন্ট তুমি কইরা দাও, খেয়াল করবেন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা বলে রাখে, সেটা হলো যে একটা ওয়েবসাইটে হোক কিংবা একটা ডিজাইনেও হোক কিংবা যে কোনো জায়গাতে হোক, আপনি কখনোই লাইসেন্স বাদে, কমার্শিয়াল লাইসেন্স বাদে আপনি কোনো ফন্ট ইউজ করতে পারেন না। এই যে এইখানে খেয়াল করুন, যে ফন্ট গুলো ইউজ করা হচ্ছে, ঠিক আছে, যে ফন্ট গুলো ইউজ করা হচ্ছে এর কিন্তু কমার্শিয়ালি লাইসেন্স আছে। এই ফন্ট কিন্তু কেউ না কেউ ক্রিয়েট করেছে, ঠিক আছে? সো আপনার খুব ভালো লাগলো, আর আপনি সেই ফন্টটা দিয়ে আপনার লিখে দিলেন, সুন্দর করে ওয়েবসাইট ক্রিয়েট করে দিলেন, দেখতে ঝাঁকানাকা লাগতেছে, এটা কিন্তু পসিবল না। আপনি যে কোনো ওয়েবসাইটে যে কোনো রকম ফন্ট ইউজ করতে পারেন না। এটা আপনি কখন করতে পারেন? একটা ফন্ট তখনই ইউজ করতে পারেন যখন এটার কমার্শিয়াল লাইসেন্স আছে, কিংবা আপনি গুগল থেকে ফ্রি ফন্ট নিতে পারেন। আদারওয়াইজ আপনার ওই ওয়েবসাইট রান হওয়া 2 থেকে 3 দিনের ভিতরে ওয়েবসাইট ডাউন হবে, ওয়েবসাইটে কপিরাইট স্ট্রাইক আসবে। কারণটা কি দেখুন, আপনি কষ্ট করে এই ফন্টটা বানাইছেন, কষ্ট করে এই ফন্টটা বানাইছেন, এই ফন্টটা বানানোর পরে আপনি গুগলে দিয়েছেন এটাকে সেল করার জন্য, বাট আমি কি করলাম, ওই ফন্টটা নিলাম, ট্যাগ করলাম, আমি ইউজ করতেছি, আমি একটা সুন্দর ওয়েবসাইট করেছি, সবকিছু ঠিক আছে, গ্রো করতেছে, খ্যাট করে আপনার কাছে নোটিফিকেশন গেল যে আপনি এই এই ইয়েটা আপনাকে নেওয়া হয়েছে, এই ফন্টটা আপনার অমুক ওয়েবসাইটে নেওয়া হয়েছে, ঠিক আছে? সো আপনি কি করলেন, দেখলেন যে আমার তো এখানে কোনো রকম লাইসেন্স নেয় নাই, তাহলে ওনাকে আমি কি করবো, এই যে দিয়ে দিলাম কপিরাইট স্ট্রাইক, আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা যখন কোনো ফন্ট ইউজ করব কোনো ওয়েবসাইটে সৌন্দর্য করার জন্য, তখন কিন্তু মাস্ট বি ওটার কমার্শিয়ালি লাইসেন্স থাকা লাগবে কিংবা ফ্রি ফন্ট হতে হবে। যেমন দেখুন, পিৎজা হাটের কথা যদি বলি, ওরা নিজস্ব কিন্তু ফন্ট ইউজ করে, ঠিক আছে? বা বড় বড় যে ওয়েবসাইট গুলো আপনি দেখবেন, এরা কিন্তু সম্পূর্ণটাই নিজস্ব ফন্ট ইউজ করে, ওদের নিজস্ব কাস্টমাইজেশন ফন্ট এগুলো, ঠিক আছে? ওখানে ওদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। বাট একটা বায়ার বললো যে আমাকে এই সেম ফন্টে তুমি কইরা দাও, আমি গুগলে আসলাম, গুগলে আসা সেম ফন্ট আমি সার্চ করলাম, যে কোনো একটা সাইট থেকে ডাউনলোড করলাম, আমি সেম ফন্টে লিখে দিলাম, যদি লেখেন কষ্ট আছে কিন্তু। কারণটা কি, ওইটার কমার্শিয়ালি লাইসেন্স যদি না থাকে, যদি কমার্শিয়ালি লাইসেন্স থাকে সেম ফন্ডে মিলা যায়, ওকে ফাইন, আপনি দেন, হুম, আপনি ওটাকে দিতে পারেন, ওকে। আচ্ছা, তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটা জিনিস আমরা বুঝলাম, হ্যাঁ, ফন্টের বিষয়টা এবং কালারের বিষয়টা, ওকে। আর হচ্ছে শেয়ারিং, আচ্ছা এটা হচ্ছে শেয়ারিং এর বিষয়টা, যেটা হলো যে ইমপ্রুভ এলিমেন্ট, আচ্ছা এটা বিকামস সাসপেন্ড কন্ট্রোল বাই হেল্পিং, ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাই, হ্যাঁ, ইন্টিগ্রেশন, ওকে, ইন্টিগ্রেশন, ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে গুগলের, হ্যাঁ, যেটা আমি খুঁজতেছিলাম, হ্যাঁ। আচ্ছা, আপনারা এখন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্টিগ্রেশন বা এপিআই কি, এপিআই কি, হ্যাঁ, এপিআই কি বা এই জিনিসটা কি, আমরা আমি ক্লাস না করলে হবে না। এপিআই কি বা এই জিনিসটা কি আমরা বুঝি, দেখুন যে এই বিষয়টা নিয়ে আমি আশা করি আপনাদের ইতোমধ্যে কেউ কথা বলেছে কিনা আমি জানি না। সো এপিআইটা হলো এমন একটা জিনিস যেটার, আমি যদি একটু এখানে এসে আচ্ছা, আমি যদি, আপনারা অলমোস্ট জানেন যে ডিএপিআই কি, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, ঠিক আছে? সো আপনাদের গুগলের এপিআই কি থাকে, হ্যাঁ, আপনারা যদি একটু এপিআই যদি না বোঝেন, হয়ে গেল,
হোম সেটিংস, আচ্ছা ইন্টিগ্রেশন, আচ্ছা এপিআইটা কি যদি আপনারা, আব্বু তুমি হাত নাড়িও না, এপিআইটা কি যদি আপনি না বুঝেন তাহলে একটু গুগল করতে পারেন, এখান থেকে একটু গুগল করতে পারেন, এপিআই কি আপনাকে বোঝাই দিবে খুব ইজিলি। আমি নিজেও আমার ঠিক মনে নেই এপিআই ফুল মিনিং কি। ওকে, এই যে এপিআই ফুল মিনিং, ঠিক আছে, এর কিন্তু একটা আপনার ক্লাউড, ক্লাউডটা কি এখন যদি বলেন ভাই ক্লাউড কি, একটা ওয়েবসাইটের বিষয়ে কথা বলতে গেলে কত কিছু আসতেছে খেয়াল করতেছেন। আচ্ছা, ক্লাউড এপিআইটা হচ্ছে আপনার একটা ক্লাউডের ভিতরে অ্যাড করা, ঠিক আছে। যেমন দেখুন, আমরা ক্লাউড বলতে একদম ডিরেক্টলি যেটা বুঝি একদম খাঁটি বাংলায়, ক্লাউড মানে কি, মেঘ আমরা বুঝে থাকি, মানে একটা, মানে নিচে থাকা একটা, সাপোজ মনে করুন যে আপনি রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টের উপরে একটা ছাতা আছে, তাহলে আপনি ছাতার নিচে আছেন। ক্লাউডটা বলতে আমরা এটা বুঝি, হ্যাঁ। এপিআই কি বলতে আপনার ওয়েবসাইটটা যার ছত্র ছায়ায় থাকবে, যার ছত্র ছায়ায় থাকবে সেটাকে আমরা এক কথায় এপিআই ধরে নিব, ঠিক আছে। এক কথায় আমরা সেটাকে এপিআই ধরে নিব। এখন আপনার যে ওয়েবসাইটটা আপনি রান করতেছেন বা যে ওয়েবসাইটটা আপনি বানাচ্ছেন, এটার তো একটা ডোমেন অথরিটি, পেজ অথরিটি সর্বপ্রথম কি থাকবে, লো থাকবে। এটাতে কিন্তু অর্গানিক্যালি কোনো রকম অডিয়েন্স আসবে না। অতএব আপনি যে ক্লাউডটা ইউজ করতেছেন, আপনি সাপোজ আমি মনে করলাম যে আপনি হচ্ছে ইয়ের থেকে ডাইনাহোস্ট থেকে একটা ক্লাউড ইউজ করতেছেন, সেই এপিআই কি বা গুগল এপিআই কি আপনি পান এখানে, ঠিক আছে। যখনই আপনি বাইরের জন্য মোট ওয়েবসাইট বানাবেন, তখন আপনি ওনার ক্লাউডের এপিআই কিটা নিয়ে এখানে দিবেন, দেখবেন আপনার এটা বিশেষ করে এসইওর ক্ষেত্রে বেশি কাজে লাগে, ঠিক আছে। এই বিষয়টা এসইওর ক্ষেত্রে বেশি কাজে লাগে। আপনি যখনই এইখানে এপিআই কিটা দিয়ে দেবেন, তখন দেখবেন এটা গুগলের সাথে অলমোস্ট রিলেটেড হয়ে গিয়েছে এবং আপনার মোটামুটি একটা অডিয়েন্স গ্রো হচ্ছে, যেটা আপনার কি ব্যাকলিংক বা এসইও করা বাদেই কিন্তু আপনার এটা এটা কিন্তু অনেক যারা অনেক বড় একটা ইয়ে ফ্যাসিলিটি, যারা আপনার এসইও করবে তারা কিন্তু মাস্ট বি এই এপিআই কি অ্যাড করে দেয় ওর ভিতরে, হ্যাঁ। এপিআই কি অ্যাড করে দেয়, সো এটা আমাদের এসইওর অন্তর্ভুক্ত, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ। আপনি বাইরকে শুধু শুধু যদি একটা ওয়েবসাইট করে দেন এবং এপিআই কি যদি আপনি সেট না করেন, বছরের পর বছর যদি এটা পড়ে থাকে, কোনো রকম অডিয়েন্স আসবে না। বাট এখানে যখনই আপনি এপিআই কি ইউজিং এপিআই কি দেখছেন পেজ, ওকে, সো যখনই আপনি এপিআই কি সেট করবেন, তখনই এটাতে কিন্তু কি আসবে, আপনাকে অটোমেটিক্যালি অডিয়েন্স আসা শুরু করবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিকেশন বুঝলাম। ইন্ডিকেশন আর কিছু আছে নাকি? না, ইন্ডিকেশন আর কিছু নেই। আচ্ছা, এইখানে এসে আমরা যেটা করতে পারি, দেখুন আমি গতদিনকে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, সুইচ এডিটর মোড দ্যাটস মিন যে এইটাকে আপনি যে ইয়েগুলো আসতেছে, যে ভিজিটর গুলো আসতেছে বা যাকে আপনি ইয়ে দিচ্ছেন, মনে করুন যে আমি এখানে সুবীর সাহেবকে আমি আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দিলাম, হ্যাঁ। এখন উনাকে আমি বলতেও পারছি না যে আমি এডিটর মোডটা আপনার থেকে ইয়ে করে ডিসেবল করে দেবো বা কি করে দেবো, বলতেও পারছি না। তো এটাকে যদি আমি ইয়ে করতে যাই, বন্ধ করতে যাই, তাহলে আমি এটাকে ডিসেবল করে দিতে পারি কিংবা এনাবল করে দিতে পারি, ঠিক আছে। এটা কিন্তু ইলেমেন্টরের ক্ষেত্রে, বাট আপনি এটা ইলেমেন্টর বাদেও পেয়ে যাবেন, গতকালকে আমি যেটা দেখেছিলাম এনেবল, ওকে ঠিক আছে। So, একই বিষয়। আচ্ছা, এইখানে এখন আসুন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা ফন্টের ক্ষেত্রে যেটা বললাম, সেটা হলো যে আপনার এখান থেকে গুগল ফন্ট এনাবল, এটা কিন্তু ডিসেবল করলে ঝামেলা আছে। এই যে গুগল ফন্ট, এটা যদি ডিসেবল থাকে, সেই ক্ষেত্রে আপনাকে বায়ার কি বলতেছে, বায়ার বলতেছে যে এই ফন্ট দিয়ে আমাকে, ইতালিয়ান একটা ফন্ট দিয়ে আমাকে কি করবে, আমার ফুল ওয়েবসাইটটা যতগুলো ব্লগ হবে যা কিছু হবে, ফুল ইতালিয়ান ফন্টে তুমি লেখা দিবা। এখন আমি যখনই ইতালিয়ান ফন্টে আমার রেসিপি গুলো লিখতে যাচ্ছি বা অন্যান্য বিষয়গুলো লিখতে যাচ্ছি, ইতালিয়ান ফন্টে আমি লিখছি, সেভ করছি, আমি হচ্ছে পাবলিশ করছি, সবকিছু ঠিক আছে। কিন্তু আমি যখনই আমার পেজে যাচ্ছি, তখন আমি গুগল ফন্টটা পাচ্ছি। আমি যে ইতালিয়ান ফন্ট, এটাকে কিন্তু আমি শো করাতে পারছি না আমার পেজে আমি নিয়ে আসতে পারতেছি না, তাই না। আমার পেজে এই যে এটা কিন্তু গুগল ফন্ট বলে, হ্যাঁ। আমার পেজে আমি যতবার ইতালিয়ান ফন্ট আমি ইউজ করতে যাচ্ছি, ইতালিয়ান ফন্ট আসতেছে না, কিংবা আমার অন্যান্য ফন্ট শো করতেছে না। কেন করতেছে না? এখানে গুগল ফন্ট এখানে দেওয়া আছে, ডিফল্ট হিসেবে গুগল ফন্ট দেওয়া থাকে। সো ইতালিয়ান ফন্টে আমি লিখে ওইটাকে যদি আমার পেজে আমি ভিজিবল করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে গুগল ফন্টটা ডিজেবল করে দিতে হবে। ডিজেবল করে দিয়ে যখন আমি আমার খাওয়ার রেসিপি বলেন কিন্তু আমার ব্লগ বলেন, যেটাই বলেন নাকি, ওইটাকে যখন দিয়ে আমি সেভ দিব, তখন আমার এটা ভিজিবল হবে। ইতালিয়ান ফন্ট বলেন বা যে ফন্ট বলেন, সেই ফন্টটা এখানে ভিজিবল হবে, তার আগে কিন্তু এটা কখনোই আসবে না। সুতরাং যদি আপনি ফ্রি ফন্ট নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে এটাকে এনাবল করে রাখতে পারেন, দ্যাটস মিন গুগল ফন্টটাকে এনাবল করে রাখতে পারেন।
আর যদি আপনি আপনার কাস্টমাইজেশন কিংবা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো ফন্টের কাজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অবশ্যই গুগল ফন্টটাকে ডিসেবল করে রাখতে হবে, না হলে আপনি সারাদিন সারা রাত যদি সেভ দেন পাবলিশ করেন সেই ক্ষেত্রে আসবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে আছে আমাদের কি গুগল ফন্ট লোড, হ্যাঁ, শেপ, ওকে ফাইন। আমরা এইখান থেকে যদি একটু দেখি, এইটা আমাদের আসলে ডিফল্টটা দেওয়াটাই বেটার। আমরা যদি এই যে এইটা মূলত কাজ করে কখন বলুন তো, আমি যদি এটাকে ডিজেবল করি, দেখুন এইটাকে গুগল ফন্টটাকে যদি আমি যখন ডিজেবল করে দিচ্ছি, তখন আমার এইখানে যে ফন্টটা ছিল সেই ওইটা কিন্তু হারায় গেছে। এখানে কি ছিল? গুগল ফন্ট লোড, তাই না? আমাদের এইখানে এখন গুগল ফন্ট এনাবল থাকা অবস্থাতে আমাদের এখানে একটা অপশন শো করতেছে কি বলুন তো, গুগল ফন্ট লোড, তাই না? বাট এটাকে গুগল ফন্টটাকে যখন আমরা ডিসেবল করে দিচ্ছি, তখন আমাদের এটা কিন্তু গুগল ফন্ট লোড নামে যে অপশনটা ছিল সেটা চলে গিয়েছে। দ্যাটস মিন আমার এইখানে এই ওয়েবসাইটটাতে গুগল ফন্টের কোনো রকম কাজ নাই। এই ওয়েবসাইটটা যে ডেভেলপ করতেছে বা যে কাস্টমাইজ করতেছে তার নিজস্ব ফন্ট দিয়ে, কমার্শিয়ালি লাইসেন্স আছে এরকম কোনো ফন্ট দিয়ে কাজ করতে চাচ্ছে, যার কারণে আমার গুগল ফন্ট লোডের কোনো রকম প্রয়োজন নেই। ওকে ফাইন। সো আমি এইখানে জাস্ট বোঝাতে পারলাম। সো আমরা এখান থেকে যদি গুগল ফন্টটাকে ডিসেবল করে দিই, আমাদের গুগল ফন্ট লোড নামে যেই অপশনটা ছিল ওটা অটোমেটিক্যালি চলে যাবে, ওটা থাকবে না। হ্যাঁ, আচ্ছা, গুগল ফন্ট লোড এইটার বিষয়টা কি আমরা যদি একটু দেখতে যাই, দেখুন এখানে অনেক রকম অপশন পেয়ে যাবেন গুগল ফন্ট লোড। দ্যাটস মিন এটাকে যেটা আমি যদি খুব ইজিলি বোঝাতে চাইতাম, সেই ক্ষেত্রে আমাকে আসলে ইয়েটা দিয়ে, আমাকে ফটোশপ দিয়ে বোঝালে সব থেকে বেটার হতো। আমরা যখন দেখবো যে হ্যাঁ, লেখাগুলো দেখুন এটা সোজাসুজি দাঁড়ায় আছে, আমরা যখন ইতালিয়ান মুভ করে দেবো তখন এটা বাঁকা হবে। আমরা যখন এখানে দেখুন শেপ ইউজ করব, তখন আমাদের এই লেখাগুলোর একটা শেপ আসবে। হ্যাঁ, ফুল ব্যাক যখন অপশন করব, এই এইগুলো মূলত আমাদের যেটা নির্দেশ করে সেগুলো হচ্ছে যে এই ফন্টের স্টাইলটা আমাদের নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এটা আমাদের জেনারেলি ইয়ে থাকে, নো থাকে, এটা নো করে রাখবেন। আচ্ছা, জেনারেটর ট্যাগ কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য মাস্ট বি প্রয়োজন। এখানে কোনো রকম আপোষ নেই। আব্বু, তুমি কই উঠছো? এখানে যদি ট্যাগ না থাকে তাহলে আপনার কন্টেইনও যাবে না আপনার সামনে, পাবলিকের সামনে, আপনার ওয়েবসাইটটাও আপনার পাবলিকের সামনে কখনোই যাবে না। ঠিক আছে, ওকে। পারফরমেন্স, আমরা যদি পারফরমেন্স আসে, আচ্ছা, পারফরমেন্সে যদি আমরা একটু আসি, তাহলে এখান থেকে আমরা ওটা মুখে দিও না। পারফরমেন্সে যদি আমরা একটু এখানে আসি, তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পারবো সেটা হলো যে এই যে আমাদের, যেটা আমি আগে বলেছি যে এই মূল থিমটা কখনোই একটা বেজের উপরে কাজ করে না, তাই না? একটা বেজের উপরে বা একটা কোডিং এর উপরে কাজ করে না। সুতরাং পারফরমেন্সটা এমন একটা জিনিস যে আপনার কোন সিস্টেমটুকু কতটুকু জায়গা নিয়ে আছে, হ্যাঁ, কোন সিস্টেমটুকু কতটুকু জায়গা নিয়ে আছে, কোন সিস্টেমটা আপডেট করার জন্য কতটুকু স্টোরেজ আছে আপনার ওয়েবসাইটে, আপনার ক্লাউডে কতটুকু জায়গা আছে, কত এমবি জায়গা আছে, এই পারফরমেন্সটা মূলত এটা নির্দেশ করে। তাহলে আমি যেই এখন আপনাদের সামনে যে সিএসএসটাকে কি করেছি ইনস্টল, সরি, ইলেমেন্টরটাকে যে ইনস্টল করেছি, এর ভিতরে আমাকে নিঃসন্দেহে কি আছে বলুন তো, সিএসএস আছে, তাই না? নিঃসন্দেহে এখানে সিএসএস আছে। তাহলে সিএসএস প্রিন্ট মেথড, এক্সটার্নাল ফাইল, ইন্টারনাল, দ্যাটস মিন ইন্টারনাল ইন্টারনাল এবং এক্সটার্নাল, এই দুটাকে যদি আমরা বুঝতে চাই, ইওর ইন্টারনেট কানেকশন লো, ওকে, ঠিক আছে। আশা করি আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। এই যে এটা নাও। আমরা যদি ইন্টারনাল এবং এক্সটার্নাল এই বিষয়টাকে যদি আমরা একটু বুঝতে যাই, তাহলে এইখানে সিএসএস টা আমাদের কিভাবে প্রভাব ফেলতেছে, দেখুন এটা কিন্তু আমাদের বোঝার একটা বিষয়। আমরা যখন থিম ডেভেলপিং এ যাব, তখন কিন্তু এটা আমাদের অনেক বেশি প্রভাব ফেলবে। থিম ডেভেলপিং এ আমরা যখন যাব, আচ্ছা, তাহলে সিএসএস প্রিন্ট মেথড এইটা আমাদের এক্সটার্নাল হিসেবে কাজ করছে। তার মানে কি, যে আমাদের ইন্টারনাল বলতে আমরা যেটা বুঝবো যে আমাদের ভেতরের অংশ, ইন্টারনাল বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ভেতরের অংশ, এবং এক্সটার্নাল হিসেবে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বাইরের অংশ। যেমন আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটে এখন যেটা চলতেছে সেটা হচ্ছে সিএসএস, তাই না? সেম কোডিংটা চলতেছে। সিএসএসটা দিয়ে কি করতেছে, যে এইচটিএমএলটা দিয়ে মূলত একটা ওয়েবসাইট বানায় নিচ্ছে, এবং সিএসএসটাকে দিয়ে আমরা কি করতেছি, এই ওয়েবসাইটটাকে সাজাচ্ছি। দ্যাটস ওয়েন আমরা কিন্তু সিএসএসটাকে দিয়েও কিন্তু আমরা ওয়েবসাইটটা বানাতে পারতাম। তাহলে এই যে আমার যে থিমটা আছে, এই থিমে সিএসএসটা কি প্রভাব ফেলতেছে এবং সিএসএসটা কোথায় আছে, আমার এইচটিএমএল বলেন কিংবা জাভাস্ক্রিপ্ট বলেন কিংবা পিএসপি বলেন, এটা দিয়ে আমার পুরো এলিমেন্টরটা কাঠামো ক্রিয়েট করা আছে। আশা করি বুঝতে পেরেছেন, পুরো এলিমেন্টরটার কাঠামো ক্রিয়েট করা আছে, এবং সিএসএসটাকে দিয়ে আমাদের এই পুরো কাঠামোটাকে কি করতেছে,
বিল্ড করতেছে, পেইন্ট করতেছে, সুন্দর করতেছে। ওকে, সো এটা আমার কি আছে, এক্সটার্নাল ফাইলে আছে। ওকে, আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে সিএসএস প্রিন্ট মেথডটা আমাদের এক্সটার্নাল হিসেবে কাজ করছে। তাহলে আমরা যদি ইলেমেন্টরটাকেই এখন ডেভেলপ করতে যাইতাম, সাপোজ মনে করুন যে আমাদের কাজের ক্ষেত্রে এই ইলেমেন্টরটাকে আমাদের যে ফ্যাসিলিটি গুলো আছে, এই ফ্যাসিলিটি গুলো আমরা যখন পুরোটা আপডেট করছি, এক্সাম্পল মনে করুন আমাদের বায়ার একটা কাজ বলেছে যেটা আমরা ইলেমেন্টরটার জাস্ট একটা ওয়ে, আব্বু তুমি পেনটা দাও, নষ্ট হয়ে যাবে, একটা ওয়ে অ্যাপ্লাই কইরা বা একটা কোনো ফাংশনালিটি অ্যাড কইরা আমাদের ওই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। বাট আমরা ইলেমেন্টরটাকে আপডেট করার পরে, ইলেমেন্টরটা ফুল দেওয়ার পরে কি হয়েছে, খেয়াল করুন আমাদের ওয়েবসাইটটা কি হয়েছে, স্লো হয়ে গিয়েছে কিংবা লোড নিতে প্রবলেম করতেছে, হ্যাঁ, এরকম কোনো ঝামেলা করতেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের ইলেমেন্টরটার যে ফুল ক্যাটেগরি আছে, এই ক্যাটেগরিটা আমরা আমাদের প্রয়োজনীয় অংশটুকু রেখে আমরা বাদ দিতে পারি। প্রয়োজনীয় অংশ রেখে, আমার কথাটা মনে হয় বেশ কঠিন হলো। আমি সাপোজ মনে করুন যে আমি তানিয়াকে বললাম, তানিয়া আমার একটা পিএস ল্যাব আইটি নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাতে তুমি যেটা করবে সেটা হলো যে জাস্ট ভিজিটরকে ইনপুট করবে এবং এই ইনপুট যারা হবে তাদের কি ডাটাগুলো আমার ইমেলে যেন পৌঁছায় যায়, এই ব্যবস্থাটা তুমি কইরা দিবা। এখন তানিয়া কি করলো, এই ফ্যাসিলিটিটা পাওয়ার জন্য ইলেমেন্টরটা ইউজ করলো। হ্যাঁ, এলিমেন্টরটা যখন ইউজ করতেছে, এলিমেন্টরটার কিন্তু ফুল থিমটা ইউজ হচ্ছে, তাই না? এলিমেন্টরটা যদি 500 জিবি হয়, 500 জিবি ইউজ করলো। ও ইউজ করার পরে কি দেখলো যে হ্যাঁ, ওকে আমি যে প্রবলেমটা দিয়েছিলাম সেটা সলভ করেছে। বাট এই সলভ করার পরে কি হচ্ছে, আমার ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে গেছে, রান করতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, রান করতে প্রবলেম হচ্ছে। তাহলে এই যে রান করতে যে প্রবলেমটা হচ্ছে, এটা কেন হচ্ছে বলুন তো? যে আমার তো ওই যে ইলেভেন্টরটার অল্প কিছু অংশ দরকার ছিল, সাপোজ মনে করুন 2 এমবি বা 10 এমবি যায়, 2 এমবি বা 10 এমবির মতো ফ্যাসিলিটি আমার দরকার ছিল, কিন্তু তানিয়া কি করেছে, 10 জিবি আমার ওয়েবসাইটটাকে আমার ডোমেনের, আমার ক্লাউডের ভিতরে ঢোকাই দিয়েছে। যার কারণে কি হচ্ছে যে আমার ওয়েবসাইটটা কি করতেছে, রান করতে প্রবলেম হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমাদের যে ইলেমেন্টরটা আছে, এই ইলেমেন্টরটা আমরা থিম কাস্টমাইজেশনে গিয়ে দেখব, ইলেমেন্টরটাকে আমরা ভেঙে নেব। ভেঙে নিয়ে আমাদের মনে করুন যে ওই যতটুকু জায়গার যতটুকু প্রয়োজন আমাদের কাজের জন্য, সেই জায়গাটুকু রেখে আমাদের এক্সটার্নাল ফাইল থেকে আমাদের সিএসএসটাকে আমরা দেখে নিলাম যে এক্সটার্নাল ফাইলে কি কি আছে, সিএসএস আছে, আমরা সিএসএস বিষয়গুলোকে ডিলিট করে দিলে আমাদের যে অনেক সময় দেখা যায় যে একটা ওয়েবসাইট অনেক সময় নিয়ে লোড নিচ্ছে, কাজ করতে পারতেছে না, এই করতেছে সেই করতেছে, হ্যাঁ, এটার মেন রিজন হলো আপনি অতিরিক্ত ফাইল লোড করেছেন, যার কারণে এটা হচ্ছে। হ্যাঁ, সো আমরা ওখান থেকে ওটাকে কি করতে পারি, ডিজেবল করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা যদি আসি অপটিমাইজেশন ইমেজ লোডিং, দ্যাটস মিন আমাদের ইমেজ গুলো দেখাবে কিনা। আচ্ছা, এই ইমেজ গুলো কোথায় থাকবে খেয়াল করুন তো, এই ইমেজ গুলো থাকবে, এই দেখুন আমাদের ফোল্ডার ক্রিয়েট করে দিয়েছে, খেয়াল করতেছেন যে আমাদের, আব্বু হাত দিও না, আমাদের এই যে ইলেমেন্টরটা, আমাদের এই ইলেমেন্টরটা এইখানে যতগুলো আসছে, আমরা এই যে পারফরমেন্সে গিয়ে সবগুলো খুঁজে পাচ্ছি। যেমন ইমেজের কথা বলতেছে এখানে, হ্যাঁ, ইমেজের কথা বলতেছে, তাহলে ইমেজগুলো আমাদের কোথায়, ইমেজগুলো আমাদের কোথায় পৌঁছাবে বলুন তো, ইমেজ ফোল্ডারে পৌঁছাবে। এটা কিন্তু প্রত্যেকটাই খেয়াল করুন, যে কথাটা বলেছি এই কথার সাথে এক একটা লাইন কতটা সম্পৃক্ত ভাবে জড়াই আছে। যদি মাথায় নেন বুঝতে পারবেন যে আমি যদি তানিয়াকে বললাম, তানিয়া তুমি কোনো কিছু করবা না, তুমি জাস্ট যেটা করবে সেটা হলো যে আমাদের ইমেজটাকে আরো ইমপ্রুভ করবে, আরো সুন্দরভাবে যেন দেখা যায়। তানিয়া কি ইউজ করলো, ইলিমেন্টর ইউজ করলো, এবং এই জাস্ট এই ফোল্ডারের হেল্প নিলো বা এই ফোল্ডারটাকে আমার ওয়েবসাইটে রান করলো। এখন বাকি জিনিসগুলোর আমার কোনো রকম প্রয়োজন নেই। ওকে, সো বাকি জিনিসগুলো প্রয়োজন নেই, বাট তানিয়া আমার কি করেছে, আমার ওয়েবসাইটে এই ইন টোটাল জিনিসটা ঢুকাই দিয়েছে, ইন টোটাল জিনিসটা, হ্যাঁ, ইন টোটাল জিনিসটা ঢোকাই দিয়েছে। তার কারণে কি হয়েছে, আমার ওয়েবসাইটটা কি হচ্ছে, ভারী হয়ে গেছে, রান হচ্ছে না। ওকে, সো এই যে রান যখন হচ্ছে না, তখন কি করার, আমি তানিয়াকে বললাম, তানিয়া তুমি কি করলা, এটা আমার ওয়েবসাইটটা এখন রান হচ্ছে না, অনেক লেট হচ্ছে। সো তানিয়ার এখন কি করার, এই যে আমার এক্সটার্নাল ফাইলে গিয়ে আমার সিএসএস টার দরকার নাই, ডিলিট করে দিলেন। আমার ও রাখার ভিতরে শুধু কি রাখবে, আমার এই ফোল্ডারে যতটুকু সিএসএস এর সাথে সম্পৃক্ত আছে ততটুকু রাখবে, এবং এই জিনিসটা রাখবে, আমার বাকি সবগুলো ডিলিট। কারণ কি, আমার জাস্ট লাগতেছে এটা। আশা করি এর থেকে ক্লিয়ার ভাবে আহ এর থেকে ক্লিয়ার ভাবে আমি আর বোঝাতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো রকম প্রবলেম হয় আমাকে বলবেন, আমি আবারও বলবো, বাট একই কথা বলবো। ঠিক আছে, একই কথা, এখানে এর থেকে ক্লিয়ার ভাবে আর বোঝানোর কিছু নেই। হ্যাঁ, ওকে, সো লেজি লোড ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, এখানে যদি আমরা আসি, কি বলতেছে আপডেট, না এখন আপডেট বন্ধ হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড ইমেজের কথা বলতেছে, খেয়াল করুন
যে এনাবল, আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ, দ্যাটস মিন এখানে যদি আমাদের কোনো ফার্স্ট প্রজেক্ট দেন লোডিং, ওকে ওকে, হয়ে গেল আমাদের ওয়েবসাইটটা, ক্লাউড, ওকে। আমাদের এইখানে যদি কোনো ইয়ে থাকে, অলরাইট রিসোর্ট, ওকে ঠিক আছে, এইখানে যদি আমাদের কোনো ইমেজ থাকে, সেই ইমেজের উপরে আমাদের সিএসএসটা প্রভাব ফেলবে কিনা। অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে ইয়েটা আছে, আমাদের ওয়েবসাইটে যে থিম আছে কিংবা আমাদের ওয়েবসাইটে যে স্লাইডারটা আছে, এই স্লাইডার গুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাইতে পারে আমাদের কি করার জন্য, আমাদের ওই যে আমাদের ইলেমেন্টরটা ইউজ করার জন্য। সো এইখানে যদি আমরা আমাদের ওয়েবসাইটের থিমের উপরে যদি কোনো রকম প্রভাব না ফেলতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা, যদি প্রভাব পড়ে যায় সেক্ষেত্রে আমরা এটাকে ডিসেবল করে দিতে পারি। ডিসেবল করলে আপনার ওয়েবসাইটে যে থিম গুলো আছে বা ইমেজ গুলো আছে, সেসব ইমেজের উপরে কোনো রকম প্রভাব পড়বে না। ঠিক আছে। আচ্ছা, ইলেমেন্টর ক্যাশ, হ্যাঁ, ইলেমেন্টর ইলেমেন্টর ক্যাশ, ওকে ওকে ঠিক আছে, আমরা নিচে চলে এসেছি। ওকে, ইলেমেন্টর ক্যাশ। এখন ইলেমেন্টর ক্যাশ বলতে কি বোঝায়, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, এই জিনিসটা একদম মন দিয়ে শুনবেন, একদম মন দিয়ে কান খাড়া করে শুনবেন কথাটা, হ্যাঁ। ইলেমেন্টর ক্যাশ এই প্রবলেমে কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি হিউজ পড়েছি। ইলেমেন্টর ইলেমেন্টর ক্যাশ এই জিনিসটা কি, হ্যাঁ। এলিমেন্টর ক্যাশ জিনিসটা হইলো যে, মনে করুন যে এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা, ওয়ার্ডপ্রেস কিংবা আমাদের ইলেমেন্টরটাতে আপগ্রেড এসছে, ঠিক আছে, আমার অলমোস্ট একটা ওয়েবসাইট রান আছে, এই ওয়েবসাইটটা আমার ইলেমেন্টর দিয়ে করা, এই ইলেমেন্টরটাতে আপডেট আসছে, আপডেট আসার পরে আমরা কি করেছি, আমরা আপডেট করেছি, ঠিক আছে। আপগ্রেড করার পরে আমরা যেটা দেখেছি সেটা হলো যে, আপগ্রেড করার পরে আমাদের ওয়েবসাইটটা আর আগের মতো রান করছে না, কিন্তু অনেক ডাটাবেস ক্র্যাশ করেছে বা অনেক প্রবলেম হয়ে গেছে, আমাদের প্রিভিয়াস ফিরে যাইতে হচ্ছে, আমাদের ব্যাকআপ ফাইল লাগতেছে, যে আমার ওয়েবসাইটটা আমি আজকে ধরুন আপডেট করেছি, আজকে আপডেট করার পরে আমার 2 ঘন্টা পর থেকে আমার ওয়েবসাইটটা অস্বাভাবিক কাজ করতেছে, সাপোজ মনে করো সবকিছু উল্টায় পাল্টায় গিয়েছে, সো আমাকে আগে ঘুরে যাইতে হবে, দ্যাটস মিন আমাকে একদিন আগে যাইতে হবে, কিন্তু এক সপ্তাহ আগে যাইতে হবে, কিন্তু 1 বছর আগে যাইতে হবে। ইটস পসিবল, আমি জাস্ট এলিমেন্ট ক্যাশে চলে আসবো, এখান থেকে কতদিন আগে যাইতে চাচ্ছি সেটাতে চাপ দিব, সাপোজ মনে করুন এখানে চাপ দেবো 7 চেঞ্জ দিলে কি হবে, আমার ওয়েবসাইটটা এখানে আমি 1 মান্থ আগে দিয়েছি, ঠিক আছে, আমি যখন 7 চেঞ্জ দিব দিয়ে আমি যখনই এটাকে সেভ করবো, তখন আমার ওয়েবসাইটটা আপগ্রেড করার পরেও 1 মাস পিছনে যাবে, দ্যাটস মিন আমার 1 মাস আগে যে রকম ছিল, এখন আমার আপগ্রেড করার পরে আমার ওয়েবসাইটে যে প্রবলেম গুলো হয়েছে, সেই প্রবলেম গুলো চলে যাবে, কিন্তু কোথায়, 1 মাস পিছনে চলে যাবে, ঠিক আছে। তখন আমি আমার পুরো ফাইলটা ব্যাকআপে নিতে পারবো, ব্যাকআপে নিয়ে আপগ্রেড করার পর ওইটাকে আমি যখন আবার পুরো ফাইলটাকে আপডেট করব, তখন আমার এটার কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু অনেক কাজে লাগে, এই যে এলিমেন্টর ক্যাশ, এই জিনিসটা কিন্তু আমার অনেক অনেক ইউজফুল। এই জিনিসটা আমি শুধু দেখেছি ফাইবারে দেখেছি কিংবা অন্যান্য আমি সাইডে দেখেছি যে এই ইলেমেন্টর ক্র্যাশের কথা, যে আপগ্রেড করেছে আমাদের ওয়েবসাইটটা রান হচ্ছে না ঠিক মতো বা এরকম এরকম বিষয়, এগুলো কিন্তু আমি অনেক প্রবলেম দেখছি। জাস্ট এই যে এত বড় একটা প্রবলেমের, একটা বায়ার যখন আপগ্রেড করতেছে, আপগ্রেড করার পর ওয়েবসাইটটা কাজ করতেছে না, একটা বায়ারের কিন্তু মাথা নষ্ট, কি করলাম আমি, কি করলাম, ও তো মাথা নষ্ট হয়ে যাবে যে আমার কি করেছি, নতুন কোনো ভাইরাস ঢুকেছে কিনা। আসলে তো বিষয় সেটা না, কারণ ইলেমেন্টরটা আপডেট করেছে, আপনিও আপডেট করেছেন, যার কারণে আপনার ওয়েবসাইটটা আপডেট হয়ে গেছে, বাট এখন আপনি বুঝতে পারতেছেন না, অস্বাভাবিক কাজ করতেছে, মনে হচ্ছে হ্যাক হয়েছে, অ্যাকচুয়ালি হ্যাক হয় নাই, যেটা হয়েছে সেটা হলো এলিমেন্টরটা বা ওয়েবসাইটটা আপগ্রেডের জন্য এটা হচ্ছে। সো নো প্রবলেম, আপনি যদি এইরকম কোনো প্রবলেমে পড়েন, সেই ক্ষেত্রে জাস্ট এখানে চলে আসবেন, ইলেমেন্টর ক্র্যাশে আসবেন, 1 সপ্তাহ বা 6 ঘন্টা পিছনে নেবেন, ওনাকে জিজ্ঞেস করবেন কবে থেকে করতেছে, উনি যদি বলে 1 সপ্তাহ আগে থেকে করতেছে, 1 সপ্তাহ আগে থেকে করতেছে, তাহলে 1 উইক দিলাম, এখানে সেভ দিলাম, আমি ওয়েবসাইটে আসলাম, এখান থেকে এক্সপ্লেন করলাম, আমি ফাইলগুলোকে ব্যাকআপ নিলাম, নিয়ে আবার আপডেট দিয়ে আমি ফাইলগুলোকে আপডেট করলে পারে আমাদের এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ, কোনো রকম প্রবলেম হবে না। ওকে, তাহলে ক্লাউড লাইব্রেরি, ওকে, সিসি, ওকে, ডাটা শেয়ারিং, ওকে, ঠিক আছে, ওকে, আমরা এইখানে একটু দেখি, হ্যাঁ, আউটলাইন। আমরা যদি প্রথমে আসি, খেয়াল করুন যে এই এলিমেন্টাল সেটিংস গুলো আসলে কতটা ইম্পর্টেন্ট বা কতটা প্রবলেম সলভ করে থাকে, হ্যাঁ। আমরা এটা যদি দেখি যে আমাদের অপটিমাইজেশন মার্কেট ডিফল্ট অ্যাক্টিভ, আচ্ছা অপটিমাইজেশন, আচ্ছা পারফরমেন্স অপটিমাইজেশন মার্কেট, এটা মূলত একটা আচ্ছা দাঁড়াও,
একটা মিনিট। আচ্ছা, আমি একটু পানি খেয়ে নিই। ওকে, তাহলে আচ্ছা, অপটিমাইজেশন। অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? অপটিমাইজেশন বলতে আমরা জেনারেলি যেটা বুঝে থাকি যে কোনো কিছুকে দেখা যাচ্ছে যে আপনার মতো করে একটু চেঞ্জ করবেন, হ্যাঁ, অপটিমাইজ করবেন, এইটা, হ্যাঁ, অপটিমাইজেশন। এখন এই যে অপটিমাইজেশন, এখানে বেশ কিছু আপনি স্ট্যাটাস পেয়ে যাবেন, হ্যাঁ। এই অপটিমাইজেশন আপনি দেখা যাচ্ছে সিএসএস জাভাস্ক্রিপ্ট, খেয়াল করুন, সিএসএস জাভাস্ক্রিপ্ট কোড বা এখানে, আচ্ছা, এটা যদি ডিফল্ট আছে, আচ্ছা অ্যাক্টিভ যদি করে দেন, আচ্ছা, এইখান থেকে যেটা বললাম অপটিমাইজেশন, এই যে আমরা এইখানে এসে কিছুক্ষণ আগে যেটা খেয়াল করলাম যে আমাদের যে ফাইলগুলো প্রয়োজন নেই সেটা কি করতেছে, তানিয়া ডিলিট করে দিচ্ছে। বাট এখানে যদি অ্যাক্টিভ করে দেন, এখানে যদি অ্যাক্টিভ থাকে, তানিয়া এখান থেকে আর কোনো ফাইল ডিলিট করতে পারবে না, হ্যাঁ, এইখান থেকে কোনো ফাইলও কিন্তু আর ডিলিট করতে পারবে না। যেটা প্রয়োজন সেটা রেখে, এই যে আমার মনে করেন এটা প্রয়োজন, এটা রেখে যে বাকিগুলো প্রয়োজন নেই ওইগুলো ডিলিট করে দেবে, এটা কিন্তু আরো ডিলিট করতে পারবে না। বুঝেছেন? যদি এখানে আমরা অ্যাক্টিভ করে দিই, এখানে যদি অ্যাক্টিভ করি সেক্ষেত্রে ও আর কোনো ফাইল ডিলিট করতে পারবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমরা এখানে বেসিক আলোচনাটা শেষ। সেটিংস, রোল ম্যানেজার, ওকে, রোল ম্যানেজার, ওকে। রোল ম্যানেজারটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, বা এখান থেকে আপনারা নিজে বুঝতে পারবেন যে রোল ম্যানেজারটা কি। রোল ম্যানেজারটা হলো আপনি কাউকে অ্যাক্সেস দিলেন, সাপোজ মনে করেন এডিটর মোডে দিলেন, এডিটর মোডে এসে ও কি কি কাজ করতে পারবে এটা আসলে নির্দেশ করে। অ্যানাদারে যদি আসি, ওই আপনি কি কি করতে দিচ্ছেন এটা আসলে নির্দেশ করে। আপনার ওয়েবসাইট আছে, কিংবা আপনি কারোর থেকে ওয়েবসাইটের অ্যাক্সেস নিচ্ছেন, নেওয়ার জন্য ও আসলে আপনাকে এই রোল ম্যানেজারে এসে, রোল ম্যানেজার কই গেল, রোল ম্যানেজারে এসে ও ওইটা দিতে পারবে, হ্যাঁ। সাপোজ মনে করেন যে আপনাকে এডিটর মোড দিল, এডিটর মোড দিয়ে আপনাকে কি দিল, এনেবল দ্য অপটিমাইজ, ও এটা এই এইচটিএমএল এর কাজ করতে পারেন আপনি। তাহলে এখানে এইচটিএমএল টা দিলাম, দেন সেভ অ্যান্ড চেঞ্জ দিলাম, দিয়ে আমি কি করলাম, আমি সুবীর সাহেবকে বললাম ঠিক আছে আমি আপনাকে এডিটর মোড দিয়েছি। সুবীর সাহেব শুধু এটা করতে পারবে, আদারওয়াইজ কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, রোল ম্যানেজারটা আপনাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আর রোল ম্যানেজারটা কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, ইলেমেন্টর ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার হয়ে গেল, এলিমেন্টর ম্যানেজার, তাই না? আচ্ছা, এলিমেন্টর ম্যানেজারটা কি খেয়াল করুন, যে এলিমেন্টর ম্যানেজারটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। এইখানে আমি সুবীর সাহেবকে বললাম, সুবীর সাহেব আপনি একটা কাজ করুন, আমার ইয়েতে, আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপনি ইয়ে করুন, একটা অডিও ফ্যাসিলিটি অ্যাড করুন। ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে আমাকে এখন এলিমেন্টর যে ফ্যাসিলিটি গুলো দিচ্ছে এগুলো সব ফ্রি, এবং এখানে পেড, নিচের এগুলো পেড, এগুলো এই যে এলিমেন্টর প্রো ভার্সন ইউজ করতে বলতেছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে যেটা বোঝানোর বিষয় সেটা হলো যে আমি সুবীর সাহেবকে বললাম, সুবীর সাহেব আপনি আমার ওয়েবসাইটে একটা অডিও ফ্যাসিলিটি অ্যাড করেন, কিংবা বেসিক গ্যালারি অ্যাড করে দেন, হ্যাঁ, বেসিক গ্যালারি অ্যাড করেন। এখন সুবীর সাহেব এই এলিমেন্টরটা ইউজ করে আমাকে বেসিক গ্যালারির একটা কাজ করে দিল, বাট এইখানে সবগুলো অন করে রেখেছে। এগুলো এখানে সবগুলো অন করে রাখলে কি হবে, আমাদের ওয়েবসাইটটা কিন্তু কি করবে, লেটে কাজ করবে, তাই না? লেটে কাজ করবে, এটা কিন্তু ফাস্ট কাজ করবে না, কারণ এই যে এগুলো সব ঢুকে গিয়েছে। সো আমাদের বেসিক গ্যালারি প্রয়োজন, সো বেসিক গ্যালারি অন রেখে আমরা বাকিগুলোকে সব অফ করে দেব, বেসিক গ্যালারি অন রেখে আমরা বাকিগুলোকে অফ করে দেব। তার মানে কি খেয়াল করতেছেন, আমরা যখন কোনো ওয়েবসাইটের জন্য হায়ারও হচ্ছি তখনও কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু দেখার প্রয়োজন। আমরা যদি প্রবলেম গিয়ে সলভও করে দিয়ে আসি, আজকে লুৎফর সাহেবকে কেউ হায়ার করলো যে লুৎফর সাহেব আপনি আমার এটা কইরা দেন, লুৎফর সাহেব করে দিয়ে আসলো, বা ওই প্রবলেমটা জানেও কিভাবে উনি সলভ করতে পারে, কিন্তু
উনি প্রবলেম সলভ করলো, পাশাপাশি আরো প্রবলেম ক্রিয়েট করে রেখে আসলো, যে ওই প্রবলেম সলভ করার পরেও যেটা হয়েছে ওয়েবসাইটটা এখন রান হচ্ছে অনেক লেট করে। রিজন কি? এটা হতে পারে যে ওনাকে যেটা বলা হয়েছে তার থেকে আরো বেশি ফ্যাসিলিটি অ্যাড করেছে, তার থেকে আরো বেশি কিছু ইনপুট করেছে, যার কারণে এগুলো এইরকম আচার ব্যবহার করতেছে। হ্যাঁ, ওকে। তাহলে রোল ম্যানেজারে আমরা গেলাম। ওকে, রোল ম্যানেজারটা গেল, বাট ইলেমেন্টর ম্যানেজার, সরি, এলিমেন্টর টোলস। ওকে, লিড পেজ, আচ্ছা, টুলস, এলিমেন্টর ক্যাশ। আচ্ছা, এলিমেন্টর ক্যাশটা কি? আমি কিছুক্ষণ বদলে আসলাম। সিস্টেম লাইব্রেরি, সিস্টেম লাইব্রেরি, আচ্ছা, সিস্টেম লাইব্রেরিটাকে আপনাদের একটু বুঝতে হবে, বা আচ্ছা, সিস্টেম লাইব্রেরিটা বুঝলেই হবে। আচ্ছা, সিস্টেম লাইব্রেরিটা হলো এমন একটা জিনিস, সিস্টেম লাইব্রেরি এবং সেভ মোড, এই দুইটা জিনিস বুঝলেই হবে। সিস্টেম লাইব্রেরি, সিস্টেম লাইব্রেরি আপনাদের দুইটা জায়গাতে থাকতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার ডোমেন হোস্টিং ক্লাউডে। আপনি মনে করুন যে নিয়েছেন কোথা থেকে, আপনার ডোমেন হোস্টিং আপনাকে 2 জিবি 2 জিবি 4 জিবি, আমরা ওই যে ডোমেন হোস্টিং কেনার সময় নিয়েছিলাম না, আপনার যে সিস্টেমগুলো বা আপনার যে বিষয়গুলো আছে আচ্ছা, আমাকে ফেসবুকে কি নক করেছিল নাকি? আচ্ছা, করে নাই, ঠিক আছে। আচ্ছা, সিস্টেম লাইব্রেরি, সিস্টেম লাইব্রেরিটা আমরা আসলে কোথায় স্টোরেজ করতে পারি, এটা কিন্তু আমাদের আমরা কিন্তু এটাকে করতে পারবো। হ্যাঁ, সিস্টেম লাইব্রেরি। এখন দেখুন যে আমার ওয়েবসাইটে যে ডকুমেন্টস গুলো আছে, এটাকে কিন্তু আমরা কয়েকটা অংশে বিভক্ত করতে পারবো সিস্টেম লাইব্রেরিটা। সিস্টেম লাইব্রেরি, মনে করুন যে ইউজার আসতেছে, ইউজারের ডাটাগুলো আমরা কি করতেছি, আমাদের যেখান থেকে ডোমেন হোস্টিং রেখেছি সেইখানে আমরা রাখতেছি। ঠিক আছে, সেইখানে রাখতেছি। আমরা যে প্রোডাক্ট গুলো আপলোড করতেছি, ওই প্রোডাক্ট গুলো আমরা ডোমেন হোস্টিং এর যে 2 জিবি বা 4 জিবি কিনেছিলাম ওইখানে রাখতেছি। তাহলে কিন্তু আমাদের এই সিস্টেমের এই যে ডাটাগুলো আসতেছে আমাদের ওই ডোমেন হোস্টিং এর ওখানে ফ্লাপ হতে থাকতেছে, তাই না? ফ্লাপ হতে থাকতেছে। বাট এই যে সিস্টেম লাইব্রেরিটাকে যদি আমরা কি করি, আমরা যদি ওই আমাদের ডোমেন হোস্টিং এর স্টোরেজটাকে যদি আহ, বেশি রাখতে চাই, সাপোজ মনে করুন যে আমরা 2 জিবি কিনেছি, এই 2 জিবিতে শুধু আমরা প্রোডাক্ট গুলোই আপলোড করে রাখবো, অন্য কোনো ডাটা আমরা ওইখানে দিব না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ক্লাউডে, দ্যাটস মিন গুগল ক্লাউড বলেন, কিংবা আপনার জিমেল ক্লাউড বলেন, বা ওয়ান ড্রাইভ বলেন, যেখানে হোক আপনি সিস্টেম ক্লাউড থেকে ওইটাকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আর সেভ মোডটা হলো একটা ওয়েবসাইটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো ওয়েবসাইটে আসবেন, হ্যাঁ, যখন আপনি কোনো ওয়েবসাইটে আসবেন, আপনি যখন সাপোজ মনে করুন যে গুগলে আসলেন, হ্যাঁ, গুগলে আসার পরে আপনি যদি এখানে খেয়াল করেন যে এইখানে কিন্তু একটা লকড চিহ্ন আছে, তাই না? এই যে তালার মতো একটা চিহ্ন আছে, এই তালার মতো চিহ্নটা কেন আসতেছে জানেন? এই যে এইখান থেকে দেখুন কত বড় ইম্পর্টেন্ট একটা বিষয়, কত বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা হেলাতে এগুলো হয়তো খেয়াল করি না। এই যে গুগলের মতো একটা সাইট, এখানে কি আসতেছে? লকড চিহ্ন আসতেছে। দ্যাটস মিন এই সাইটটা সেভড, দ্যাটস মিন এই সাইটটা সেভড। আমরা অনেক সময় এখানে দেখি কি বলুন তো, এখানে দেখি এই যে এখানে দেখি কি এইচটিটিপিএস, ঠিক আছে, এইচটিটিপিএস, এবং অনেক সময় দেখি কি http.//, এটা। হ্যাঁ, তো এই যে এইচটিটিপিএস এবং এইচটিটিপি এর ভিতরে তফাৎটা কোন জায়গায়? এইচটিটিপি মানে আপনার ওয়েবসাইটটা সেভ নেই, আপনার ওয়েবসাইটটা যে কোনো সময় যে কেউ হ্যাক করতে পারে, যে কেউ আপনার সি প্যানেল আসতে পারে, যে কেউ আপনার ওয়েবসাইটটার অ্যাক্সেস নিতে পারে। কখন? যখন এইচটিটিপি থাকবে। আর যখনই আপনার এইচটিটিপিএস থাকবে, তখনই কি হবে? আপনার ওয়েবসাইটটা সিকিউর অবস্থাতে আছে, যে কেউ যে কোনো সময় হ্যাক করতে পারবে না, বা অন্যান্য প্রবলেম গুলো হবে না। হ্যাঁ, তো এখানে দেখুন কি আছে, এইচটিটিপিএস, দ্যাটস মিন হয়ে গেল, এইচটিটিপিএস আছে, দ্যাটস মিন এই সাইটটা সেভ এবং এটা লকড। হ্যাঁ, মূলত এইটাই নির্দেশ করতেছে। এটা আমাদের দেখুন, এটা আমাদের কি আছে, সেভ মোড ডিজেবল। আমরা এই যে খেয়াল করুন, আমরা ওয়েবসাইট কিন্তু ঠিকই বানাতে পারি, সুবীর সাহেব কিন্তু ওয়েবসাইট ঠিকই বানাতে পারবে, কিন্তু এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কি সেভ হইলো কি হইলো না, এটা কিন্তু সুবীর সাহেবের মাথায় নেওয়া লাগবে। ওয়েবসাইট আপনি বানাইলেন, ঠিক আছে, ওয়েবসাইট বায়ারকে সাবমিট করলেন, কিন্তু এই ওয়েবসাইটটা 2 দিন পরে কেউ নিয়ে নিবে না তো। আপনি যদি ই কমার্সে এসে এটাকে এনাবল না করেন, সেই ক্ষেত্রে কি হবে বলুন তো? আপনার
ওয়েবসাইটটা কিন্তু ওই যে যেটা বললাম ওই প্রবলেমে পড়বে। ঠিক আছে, আপনি যখন এটাকে অ্যানাবল করবেন তখনই আপনার এইখান থেকে কই গেল, এইখান থেকে আপনার এইচটিটিপি না থেকে এইচটিটিপিএস এ কনভার্ট হবে এবং এখানে লক চিহ্ন চলে আসবে। দ্যাটস মিন আপনার ওয়েবসাইটটা সেফ, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ, ই কমার্সের। ওকে, তাহলে মোটামুটি এটা গেল। তাহলে এটা আমরা কোথায় পেয়েছিলাম? টুলস, সিস্টেম ইনফরমেশন। ওকে, সিস্টেম ইনফো, ও অনেক কিছু। আচ্ছা, সিস্টেম ইনফোটা কি আমরা যদি একটু দেখি। সিস্টেম ইনফোটা, হ্যাঁ, সিস্টেম ইনফো আসলে আমাদের এখানে চেঞ্জ করে কিছু নেই, বাট আমরা জাস্ট একটু রিভিশন দিয়ে রাখি। সিস্টেম ইনফো, ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, সিস্টেম ইনফো মানে যে আমাদের যে বায়ারটা আমাকে হায়ার করেছে, এই বায়ারটা মূলত আমার কোথায় কি আছে বা এই সিস্টেমটার মোট ইনফরমেশনটা আমরা দেখতে পাবো। যেমন দেখুন, সফটওয়্যার অ্যাপাচি ইউজ করতেছি, হ্যাঁ, মাইস্কুল ভার্সন এত, ওই যে আমি যেহেতু জ্যাম ইউজ করতেছি, পিএসপি ভার্সন এত, দ্যাটস মিন 8.2.12 আমার যে রাইট নাও ওয়ার্ডপ্রেসটা রান করতেছে, হ্যাঁ। পিএসপি মেমোরি লিমিট, আমি পিএসপি ধরেন, পিএসপি আমি কোডিং করলাম, কোডিং কইরা আমি 2 জিবি কোডিং করেছি, এটাকে আমি যদি ফাইল আপডেট করতে যাই নেবে না। কেন নেবে না? এটা আমার পিএসপি মেমোরি লিমিটই আছে কত, 12 MB, 512 MB। সো আপনি যখন খেয়াল করুন, যখন আমরা এই যে ইয়ে করতে যাব, যখন আমরা থিম ডেভেলপিং করতে যাব, আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো সারাদিন কোডিং করতে পারবো না বা লিখতে পারবো না। কেন? আমাদের এইদিকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমার ওই যে যে ক্লাউডটা রেখেছি, ওই ক্লাউডে আমার পিএসপি মেমোরি কতটুকু আছে। হ্যাঁ, পিএসপি ম্যাক্সিমাম ইনপুট এতটুকু দিতে পারবে। ঠিক আছে, পিএসপি ম্যাক্স পোস্ট সাইজ 40 MB। হ্যাঁ, এইগুলো জাস্ট এখানে হচ্ছে এই ইনফরমেশন গুলো দিয়ে থাকে। আচ্ছা, তাহলে আর কি আছে এখান থেকে? সিস্টেম গেট হেল্প, সাবমিশন, ওকে, আপডেট। এখানে আমাদের আর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। সেটিংস, কাস্টম ফন্ট, আচ্ছা, কাস্টম ফন্ট এগুলো সব পেইড, হ্যাঁ। কাস্টম কাস্টম আইকন, এই আব্বু হাত চাপ দিও না আব্বু। ওকে, কাস্টম কোড। আচ্ছা, এইখানে আমাকে একটা জিনিস শো করতেছে না, হ্যাঁ। আমার একটা, আচ্ছা আমার লাস্ট একটা অপশন দেখি। আচ্ছা, আমাকে এখানে একটা জিনিস শো করতেছে না, হয়তো আপনাদের করবে, বাট আমার এখন কেন করতেছে না আমি ঠিক জানি না। সেটা হলো, আপনি এইখানে আরেকটা অপশন পেয়ে যাবেন, হ্যাঁ, ইলেমেন্টর সেটিংস থেকে আপনি, সেটিংস না, এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন। সেটা হলো যে আপনার যে ইউআরএল থাকে না, এই যে যে ইউআরএল আছে, এই ইউআরএলটাকে কিন্তু আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। হ্যাঁ, এরকমই একটা অপশন পাবেন, বাট আমার এখানে শো করতেছে না। এটা অনেক সময় ভার্সনের উপরে, থিমের উপরে, হ্যাঁ, অনেক সময় অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সো এই যে যে ইউআরএল আছে, এই ইউআরএলটা চেঞ্জ করার কিন্তু একটা অপশন আছে। এটা আমার দেখানো দরকার ছিল, বাট আমি খুঁজে পাচ্ছি না এখন। সো এইখানে যারা বুঝবেন না বা ওই অপশনে গিয়ে খুব যারা বেশি বুঝবেন না, তারা ওইখানে নাড়তে যান না। যদি নাড়তে যান না, যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু খবর আছে, বাইরে কিন্তু আপনারা ধরবে। হ্যাঁ, কারণ ওই ইউআরএল দিয়ে কিন্তু গুগলে বা অন্যান্য জায়গাতে অনেক কিছু করে থাকে, অনেক কিছু করে থাকে, হ্যাঁ। ওকে, সো যারা ওখানে জানবেন না তাদের ওইটা নিয়ে খুব বেশি একটা কাজ করার দরকার নেই, কাস্টম ফান্ডে খুব বেশি একটা কাজ করার দরকার নেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু টেমপ্লেট আসে, আমাদের মোটামুটি আলোচনা শেষ। সেভ টেমপ্লেট, ওকে, সেভ টেমপ্লেট, থিম বিল্ডার, ওকে। তাহলে থিম বিল্ডারে যদি সেভ টেমপ্লেট, ওকে, থিম বিল্ডার, আচ্ছা, থিম বিল্ডার মানে এটা কি? থিম বিল্ডার মানে হলো এখানে দুইটা জিনিস, হ্যাঁ। থিম বিল্ডার মানে আপনি আরেকটা কথা বলতে পারেন যে থিম ডেভেলপিং। ওকে, আমরা যেমন কোডিং দিয়ে থিম ডেভেলপ করতে পারি, এখানে আপনি ওই এখান থেকেও কিন্তু আপনি মোটামুটি ওই ইয়ে করতে পারবেন, থিম গুলোকে বিল্ড করতে পারবেন, বাট এগুলো সব পেইড, হ্যাঁ, এগুলো সব পেইড। থিম বিল্ডার থেকে মূলত আমার এইটাই শো করে। ওকে, ঠিক আছে, থিম বিল্ডারটা বুঝলাম। থিম বিল্ডারটা আসলে আমরা থিম বিল্ডারে কখনোই কাজ করব না, আমরা হচ্ছে ডিরেক্ট ইয়েতে কাজ করব, ওই কি বলে, কোডিং দিয়ে আমরা থিম বানানোর ট্রাই করবো, হ্যাঁ। ফ্লোটিং এলিমেন্টস,
আচ্ছা, প্লেটে ফার্স্ট ফর 2 hours। আচ্ছা, এইখানে এখন খেয়াল করুন যে এই যে এই জায়গাটা কি করে, হ্যাঁ, এই জায়গাটা কি করে সেটা হলো, এটাতে আমার কাজ করে দেখানো লাগবে, না হলে আপনারা বুঝতে পারবেন। ভিজিট ওয়েবসাইট টেমপ্লেট, এগুলো আমাকে ডিটেলে কাজ করে বোঝাতে হবে। পপুলারস অ্যাড নিউজ ক্যাটেগরি, না বো হয় নাই, না বো আপডেট পার্সন পেড ক্যাটেগরি। আচ্ছা, ক্যাটেগরি। আচ্ছা, আমি থিম বিল্ডারের এই বিষয়টা ওয়েবসাইট টেমপ্লেট পপুলার হচ্ছে ওয়েবসাইট টেমপ্লেট, ওয়েবসাইট টেমপ্লেটের কথাটা বাদ দিলাম। থিম বিল্ডার, ওকে, থিম বিল্ডার, ওকে। আচ্ছা, আমরা থিমে খুব বেশি একটা কাজ করার, থিমে আমাদের একটা কাজই হয়ে থাকে, হ্যাঁ। যেমন আমাদের কন্টিনিউ যদি কোনো ওয়েবসাইটে কাজ করে থাকে, কন্টিনিউ কোনো ওয়েবসাইটে কাজ করে আসে, কিংবা আমাদের কোনো রানিং ওয়েবসাইটে, মনে করি এমন একটা রানিং ওয়েবসাইট হঠাৎ করে ক্র্যাশ করেছে, ঠিক আছে, হঠাৎ করে ক্র্যাশ করেছে, বাট ভিজিটর আসতেছে আমাদের ওয়েবসাইটটা কি ফাইন্ড আউট করতে পারছে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের এইখানের অপশনটা কই, ফ্লোটিং এলিমেন্টস। আচ্ছা, আমি ওইটা নিয়ে দরকার হলে আগামীকাল একটু কথা বলে আমরা আমাদের এলিমেন্টরের কাজে চলে যাব। আচ্ছা, যাই হোক, এইখান থেকে আমাদের অ্যাড ফ্লোটিং এলিমেন্টস, আচ্ছা এখান থেকে আমাদের ওই ইয়ে করতে বলতেছে। আচ্ছা, এইখানে আমাদের থিম, এইখানে আমাদের ওই অপশনটা, আচ্ছা এটা প্রিমিয়াম ভার্সন তাই না, সেভ সেভ টেমপ্লেট। এইখানে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আছে, আমাদের এখানে প্রিমিয়াম ভার্সনের কথা বলতেছে। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম ওই বিষয়টাই এখান থেকে মেনটেনেন্স করে। সাপোজ মনে করুন যে আমাদের কোনো রানিং ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা হঠাৎ করে ক্র্যাশ করছে, ক্র্যাশ করার পরে ওই ওয়েবসাইটটাতে কাজ চলতেছে, হ্যাঁ, কাজ চলতেছে। এমন অবস্থাতে আমরা কি করতেছি, এমন অবস্থাতে ওই কাজ চলা অবস্থাতে আমরা কি করতে পারি বলুন তো, ওয়েবসাইটে আমরা লিখে রাখতে পারি না কামিং সুন, কিংবা হচ্ছে ওয়ার্কিং ইট, হ্যাঁ, এরকম কোনো কিছু লেখা লেখা আমরা এখানে দিয়ে দিতে পারি। সো এইরকম কোনো কিছু লেখা কিন্তু আমরা এরকম ব্লগ আকারে পোস্ট করে দিতে পারবো না, কেন বলুন তো, আমরা তো যেহেতু ইয়ে করতেছি, আমরা ওই ওয়েবসাইটের মেনটেনেন্সের কাজ করতেছি, তাই না। সো ওই বিষয়টাই আমাদের এইখান থেকে কাজ করে, এইখান থেকে করে। বাট আমার এটা প্রিমিয়াম শো করতেছে, আপনাদের হয়তো ওইটা ঠিকঠাক শো করবে আশা করি, হ্যাঁ, ওইটা হয়তো ঠিকঠাক শো করবে, ওকে। তাহলে আমাদের মোটামুটি এগুলো ছিল আজকের আলোচনা, ওকে, প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি। একটা মিনিট, আচ্ছা পানি খাও, তুমি পানি খাও, পানি খাইতে হয়, ওকে। তাহলে আমরা এক নজরে আজকে একটু দেখে নেব যে আমরা আজকে কি কি শিখেছি একটু, হ্যাঁ, জাস্ট একটু। এটা হলো যে প্লাগইন কি, প্লাগইন আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, আমাদের কাজের জন্য আমরা প্লাগইন কিভাবে খুঁজে বের করতে পারি, এবং আমরা আমাদের কাজের জন্য কিভাবে প্লাগইন খুঁজতে পারি, কোন প্লাগইনের কি কাজ এটা আমরা ডিরেক্টলি ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে, এটা শিখেছি। আমরা এলিমেন্টরটা খুঁজে বের করেছি, এলিমেন্টরের যতগুলো সেটিংস আছে আমরা প্রত্যেকটা সেটিংস দেখার ট্রাই করেছি বেসিক লেভেলে, ঠিক আছে। এখানে আমি এলিমেন্টর সেটিং এর আশা করি আর কোনো কিছু বাদ দেয় না, যেগুলো বাদ দিয়েছি সেগুলো হলো পেড জিনিসগুলো। আশা করি আমার কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং বুঝতে পেরেছেন, ওকে। আর এইখানে এসে আসলে দেখুন